ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় স্টুডেন্ট, তোমরা সবেমাত্র সেকেন্ড সামেটিভ পরীক্ষাটা শেষ করেছো। থার্ড সামেটিভের প্রিপারেশন তো আমাদের নিতে হবে। আজ আমি তোমাদের যে টপিক্সটা পড়াবো সেই টপিক্সটা হলো বৃত্ত। ক্লাস 9-এর বৃত্তের ক্ষেত্রফল নামে একটা অধ্যায় আছে, সেই অধ্যায় নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। ওকে, চলো বেশি কথা না বলে শুরু করে ফেলি। আমাদের আজকে যে চ্যাপ্টার সেটা হলো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়। ওকে, খাতা পেনে রেডি হয়ে যাও সবাই। খাতা পেন নিয়ে বসবে, কিন্তু খাতা পেন ছাড়া যদি বসো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, কোনো উপকার হবে না। শুধুমাত্র ভিডিওটা দেখার থেকে তোমরা না দেখা অনেক ভালো। তাহলে খাতা পেন নিয়ে বসো, আমি যা বলবো নোট ডাউন করবে এবং অঙ্কগুলো আমি বুঝিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা সব করে নেবে। চলো সামনের দিকে এগোই আমরা। প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হলো একটা বৃত্ত কাকে বলা হয়। এই একটা বৃত্ত, ছোটোবেলা থেকে আমরা জানি গোল গোল যে জিনিসটা আছে সেটাকেই বৃত্ত বলা হয়। একটা গান বেরিয়েছিল না একবার, মাম্মিকে রুটি গোল গোল, পাকড়ে পয়সা গোল গোল, তুবি গোল ম্যাবি গোল, গোল মে সারা দুনিয়া মে ডোল। তাহলে এই যে গোল আছে সেই গোল সম্পর্কে আমাদের কিন্তু আজকে জানতে হবে। একটা বৃত্ত কি জিনিস আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, খাতায় লিখে নেবে এবং বুঝে নেবে। দেখো, যদি কোনো একটা সমতলের উপর একটা বিন্দুকে কেন্দ্র করে অপর আরেকটা বিন্দু তার চারিদিকে সমান দূরবর্তিতা বজায় রেখে একবার সম্পূর্ণরূপে প্রদক্ষিণ করে পূর্বের স্থানে যদি ফিরে আসে, তবে যে জ্যামিতিক চিত্রটা তৈরি হয় তাকেই কিন্তু বলা হয় বৃত্ত। তাহলে এই যে বৃত্ত, এটা কিন্তু একই সমতলের উপর হতে হবে। আদারওয়াইজ দেখো, মনে করো আমার এই জায়গায় এই যে পেনের যে মাথাটা রয়েছে সেটা হলো একটা বিন্দু, আর পেনের এই সাইডে যেটা রয়েছে সেটা আরেকটা বিন্দু। তাহলে এই বিন্দুটাকে যদি আমি ফিক্সড করে এইভাবে ঘোরাতে থাকি, বিভিন্ন জায়গায় মনে করো এইভাবে ঘোরাচ্ছি, যদি এটা একই সমতলের উপর না ঘোরাই, মনে করো এইভাবে যাচ্ছে যেদিক খুশি যাচ্ছে, দূরত্ব তো সেম আছে, তাহলে কি সেই ক্ষেত্রে বৃত্ত তৈরি হবে? দেখো এইভাবে এই যে মাথাটা ভাবো, তাহলে কি বৃত্ত তৈরি হচ্ছে? যদি একটা সমতলের উপর সেটা ঘোরে তবেই দেখো কিন্তু বৃত্ত তৈরি হচ্ছে। তাহলে বৃত্ত তৈরি হতে গেলে কিন্তু একই সমতলের উপর অবস্থিত হতে হবে, এই কথাটা যেন আমাদের মাথায় থাকে। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে এই যে আমাদের সীমানাটা রয়েছে এটাকে কিন্তু বলা হয় পরিধি। কি বলা হয়? পরিধি। বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে দূরত্বটা আছে তাকে বলা হয় ব্যাসার্ধ, যেটাকে কিন্তু আর সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। কেন? ব্যাসার্ধর ইংরেজি নাম হচ্ছে রেডিয়াস, রেডিয়াসের প্রথম অক্ষর আর, তাই এটাকে কিন্তু আর সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। আর পরিধির ইংরেজি নাম হচ্ছে পেরিমিটার। ওকে, তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তে আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে পরিধি। পরিধি জিনিসটা কি? দেখো, পরিধি জিনিসটা কি, এটা কিন্তু আবিষ্কার করেছিল আমাদের আর্কিমিডিস স্যার। আর্কিমিডিস স্যার বলেছিল কোনো একটা বৃত্তের ব্যাসের সঙ্গে একটা নির্দিষ্ট ধ্রুবক যদি আমরা গুণ করি তবে যেটা পাওয়া যাবে তাকে কিন্তু বলা হবে পরিধি। তাহলে এই জায়গা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই দিকে রয়েছে আরেকটা আর, তাহলে বৃত্তের ব্যাস কত হলো? আর প্লাস আর, মানে কত হলো? 2r। তাহলে একটা বৃত্তের ব্যাসের সঙ্গে যদি একটা ধ্রুবক আমরা গুণ করি তাহলে যেটা পাওয়া যায় সেটাই হলো বৃত্তের পরিধি। এটা কিন্তু প্রত্যেকটা বৃত্তের ক্ষেত্রে সমান হতে হবে, অর্থাৎ প্রত্যেকটা বৃত্তের ক্ষেত্রে এই রুল হতে হবে। এবার দেখো, এই যে ধ্রুবকটা না, এই ধ্রুবকের নাম ধরা হয়েছিল পাই। এই যে ধ্রুবক, এই ধ্রুবকটাকেই কিন্তু ধরে নেওয়া হয়েছিল পাই। পাই মানে যে 22/7 আমরা বলি, ওটা কিন্তু একদম ভুল কথা। ওটা অঙ্ক করার সুবিধার্থের জন্য আমরা বলি যে পাই মানে 22/7, কিন্তু এক্সাক্ট ডেফিনেশন হলো পরিধি মানে ব্যাসের সঙ্গে কোনো ধ্রুবক গুণ করলে তবেই পরিধি পাওয়া যায়। এই যে ধ্রুবকটা, সেই ধ্রুবককেই কিন্তু নাম দেওয়া হয়েছিল পাই। তাহলে এইটা পরিবর্তন হয়ে কি তৈরি হলো? 2r ইন্টু পাই। তাহলে সেটাকেই আমরা লিখি কিন্তু 2πr। এটাই কিন্তু আমাদের একটা বৃত্তের পরিধির সূত্র। তাহলে লিখে নাও তোমরা, বৃত্তের পরিধি মানে 2πr। আর কি জানতে হবে আমাদের? ক্ষেত্রফল। ক্ষেত্রফল জিনিসটা কি দেখো, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। অঙ্ক করার সুবিধার্থের জন্য পাই ইজুগাল টু 22/7 এটা কিন্তু আমাদের লিখে নিতে হবে। ওকে, কিন্তু পাইয়ের কোনো এক্সাক্ট ভ্যালু হয় না। পাই জাস্ট এ ধ্রুবক, যে ধ্রুবকটার ভ্যালু এখনও পর্যন্ত কোনো কেউ আবিষ্কার করতে পারেনি। ওটা ধরে নেওয়া মান, এটা নিলে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। পাইয়ের মান 3.14 এর কাছাকাছি কোনো একটা ভ্যালু, কিন্তু এক্স্যাক্ট কত ভ্যালু সেটা কিন্তু বলা যায় না। দেখো, ক্লাস 9-এ তোমরা পড়েছিলে যখন মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা পড়ো, তখন কিন্তু বলা হয়েছিল পাই মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা। দেখো, তোমাদের অনেকের স্কুলে ফার্স্ট সামেটিভে কিন্তু এই প্রশ্নটা এসেছিল যে পাই এবং 22/7 এটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা। তোমরা কিন্তু লিখেছিলে এটা অমূলদ সংখ্যা আর এটা হচ্ছে মূলদ সংখ্যা। পাইয়ের মান যদি 22/7 হবে তাহলে এটা মূলদ সংখ্যা হবে না কেন? কেন বলো, কেন হবে না মূলদ সংখ্যা? পাইয়ের মান যদি 22/7 হবে তাহলে তো এটা মূলদ সংখ্যা হওয়া উচিত ছিল নাকি?
পাইয়ের কোনো এক্সাক্ট ভ্যালু হয় না, সেই জন্য ওটা কিন্তু অমূলদ সংখ্যা। অর্থাৎ 3.14 এরপরে আরও অনেক 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 সংখ্যা আছে, যার কোনো শেষও নেই আর কোনো রিপিটেশনও নেই, যার জন্য কিন্তু পাইকে অমূলদ সংখ্যা তখন বলা হয়েছিল। তাহলে আমাদের বৃত্তের পরিধির সূত্র হলো 2πr, আর ক্ষেত্রফল মানে πr স্কয়ার। নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পেরেছো। দেখো এরপরে যেটা আমরা জানবো সেটা হলো বৃত্তটা যদি অর্ধবৃত্ত হয়, অর্ধবৃত্ত হলে সেটা কি হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। দেখো এই যে মনে করো একটা সম্পূর্ণ বৃত্ত রয়েছে, সম্পূর্ণ বৃত্তের পরিধি যদি 2πr হয়, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রে অর্ধবৃত্তের পরিধি সেটা কত হওয়া উচিত? দেখো সম্পূর্ণটা মানে 2πr, তাহলে এই জায়গা থেকে এইটুকু মানে 2πr এর অর্ধেক, মানে অনলি πr হওয়া উচিত। এবার অর্ধবৃত্ত যদি আমি এই জায়গা তোমাদের আরেকটা বোঝানোর চেষ্টা করি, এইটুকু মানে এই যে যেখানে আমি পেন চালাচ্ছি এইটুকু মানে কিন্তু তুমি বললে πr। তো অর্ধবৃত্তের পরিধি মানে তো এই জিনিসটা ওর মধ্যে আসবে, এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে কি হলো বৃত্তের ব্যাস। তাহলে অর্ধবৃত্তের পরিধি মানে πr প্লাস 2r, এটা হলো অর্ধবৃত্তের পরিধি। ওকে, যদি বলা হয় অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হবে, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল সেটা কি হবে? তাহলে দেখো সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr স্কয়ার, তাহলে অর্ধবৃত্তের হওয়া উচিত কি πr স্কয়ার বাই 2, এটা হলো অর্ধবৃত্তের ক্ষেত্রফল। এবার যে কোনো একটা রাশি লিখলে তার একক কিন্তু আমাদের আগে লিখতে হবে, একক যদি না লিখি তাহলে কিন্তু সেই রাশির মান সম্পূর্ণরূপে বোঝা যায় না। তাহলে একক লেখার জন্য এই যে 2πr পরিধি দেখো, এই যে এই লাইনটা, কোনো একটা লাইন মানে হলো 1 ডাইমেনশন, তার শুধুমাত্র একটা একক থাকে, তাহলে এই জায়গায় এখানে লিখবো শুধুমাত্র একক। কিন্তু ক্ষেত্রফল মানে সেটা 2 ডাইমেনশন, তার একক হয় হচ্ছে বর্গ একক। তাহলে এই জায়গাও কি হবে? শুধুমাত্র একক হবে, আর এই জায়গা কি হবে? বর্গ একক হবে। ক্লিয়ার কথাটা? তাহলে এই হলো আমাদের বৃত্ত চ্যাপ্টারে কি কি জিনিস আছে সেই নিয়ে আমি আলোচনা করলাম। একটা হলো বৃত্তের পরিধি, যেটা মানে হলো 2πr, বৃত্তের ক্ষেত্রফল যেটা মানে πr স্কয়ার, অর্ধবৃত্তের পরিধি যেটা মানে πr প্লাস 2r, এবং অর্ধবৃত্তের ক্ষেত্রফল যেটা πr স্কয়ার বাই 2, যেখানে পাইয়ের মান অবশ্যই ইউজ করব কি আমরা π = 22/7, আদারওয়াইজ পাইয়ের মান আমরা কি লিখতে পারি 3.14, এই দুটো আমরা ইউজ করব অঙ্ক করার জন্য। ওকে, তাহলে তোমরা বুঝতে পেরেছো আমাদের চ্যাপ্টারের থিওরিতে কি কি আছে। আমাদের মূলত বের করতে হবে এই ক্ষেত্রফল, এটাই আমাদের মূলত বের করতে হবে। তাহলে এটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। চলো তোমাদের বইয়ে যে প্রথম অঙ্কটা আছে সেটা তোমরা বের করো এবং পড়তে থাকো, আমি তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমরা প্রশ্ন নাম্বার 1 পড়তে থাকো, আমি স্ক্রিনের উপরে তোমাদের প্রশ্নটা দিয়ে দিচ্ছি এবং আমি প্রশ্নটা নিজেও পড়ে নিচ্ছি। আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটা দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে একটা খুঁটির সঙ্গে বাঁধলেন। তাহলে আমিনা বিবি কী করেছে? 2.1 মিটার লম্বা একটা দড়ি দিয়ে তার গরুটাকে ফাঁকা একটা মাঠের সঙ্গে বেঁধেছেন। আমার এই জায়গা আসলে রাখা আছে বই, আমি সেটা দেখে দেখে বলছি। ওকে, তাহলে বলেছে আমিনা বিবি 2.1 মিটার একটা লম্বা দড়ি দিয়ে একটা গরুকে বেঁধেছে। দেখো তাহলে মনে করো এই একটা দড়ি আছে, এই দড়িটার দৈর্ঘ্য কত বলেছে? 2.1। এই জায়গা মনে করো এটা হলো খুঁটি, আর এই জায়গা হচ্ছে গরু বাঁধা আছে, গরু। তাহলে এই গরুটা সর্বাধিক কত বেশি ঘাস খেতে পারবে বা কত জায়গার ঘাস খেতে পারবে সেটা আমাকে বের করতে বলা হয়েছে। দেখো গরুটা কি করবে? গরুটা এইভাবে ঘুরতে যদি শুরু করে তাহলে একটা বৃত্তাকার জায়গার সমস্ত ঘাস সে খেতে পারবে। কেন? গরু যদি ইচ্ছা করে এই জায়গার ঘাস খেতে পারবে, এই জায়গার সব জায়গার ঘাস খেতে পারবে। তাহলে আমি কি বলতে পারি গরুটা আসলে এই যে বৃত্তাকার জায়গাটা আছে, এই বৃত্তাকার জায়গার সমস্ত জায়গার ঘাস খেতে পারবে। তার মানে আসলে আমাকে কি বের করতে বলা হয়েছে? বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। বুঝেছো তো? তাহলে দেখো আমরা কিভাবে অঙ্কটা করব। এক দাগের প্রশ্নটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছিলাম, সেখান থেকে তোমরা পড়ে নিয়েছো, খাতা পেন বের করো, এখন লিখতে শুরু করে দাও অঙ্ক। তাহলে এক দাগের অঙ্কটা আমরা করব। অঙ্ক যখন তোমরা লিখবে, অঙ্কটা যেন স্যারের কাছে পুরো পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন ভাষা হয়। তাহলে তোমরা প্রথমে যে ভাষাটা লিখবে যে গরুটি 2.1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট কি লিখলাম? গরুটি 2.1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার ক্ষেত্রের সমস্ত ঘাস
খেতে পারবে। তাহলে এই জিনিসটা তোমরা ভালো করে বুঝে নাও। আমি কি বললাম যে গরুটি 2.1 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার ক্ষেত্রে সমস্ত জায়গার ঘাস কিন্তু গরুটি খেতে পারবে। তাহলে আমাকে কি করতে হবে? অতএব বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই জায়গায় আমরা লিখছি যে অতএব বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আমি কি শিখিয়েছিলাম তোমাদের? বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি শিখিয়েছিলাম? বলো জলদি, বলো জলদি, কি শিখিয়েছিলাম? পাই আর স্কোয়ার এত বর্গ মিটার, যেখানে আর কি জিনিস? আর কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই জায়গায় লিখবো আর ইজুয়াল টু ব্যাসার্ধ। এটা লিখে দিও স্যারকে। তাহলে এই জায়গায় আমরা লিখছি পাই, পাই মানে 22/7। আমার সঙ্গে সঙ্গে বলবে কিন্তু সময়। পাই মানে কি? 22/7। আর মানে কত বলেছে? 2.1। তাহলে এই যে 2.1 মাথায় স্কোয়ার রয়েছে, তাই দুবার লিখলাম 2.1 আমি। পয়েন্ট যদি আমরা তুলে দিই তাহলে নিচে বসবে 10, পয়েন্ট তুলে দিলে নিচে বসবে 10। এবার আমরা একটু কাটাকাটি করবো। কাটতে ছোটোবেলায় তো সবার ভালো লাগে, তাই না? কাটাকাটি যখন আমরা শিখি সবার কাটতে কিন্তু ভালো লাগে। 7 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 3 × 7 = 21। তাহলে আমরা পেলাম কি? 3/22 66 গুণ 21 বাই কিন্তু রইল 100। 21-এর ঘরের নামতা জানো তো তোমরা? আমি কিন্তু ভীষণ নামতা জানি 21 ঘরের নামতা। কীভাবে শিখবো? 21 দিয়ে যখন 6কে গুণ করবো, 6 × 21 = 126, হাতে থাকে হচ্ছে 12। কেন? এই দেখো 126, 6 লিখেছি, হাতে কত থাকে? 12। আবার 6 × 21 = 126 আর 12 যদি যুক্ত করি তাহলে কত হয়? 138। নিচে রয়েছে কত? 100। সাইডে কিন্তু অবশ্যই বর্গমিটার লিখেছিলাম, ওটা কিন্তু প্রত্যেক লাইনে লিখবে, ভুল যেন না হয়। তাহলে নিচে দুটি শূন্য আছে, দু ঘর আগে আমি দশমিক বসিয়ে দিলাম। তাহলে 13.86 বর্গমিটার। তাহলে এই জায়গায় বর্গমিটার আমরা লিখে দিলাম। তাহলে ফাইনাল অ্যান্সার কি লিখবে? যে গরুটি 13.86 বর্গমিটার জায়গার সমস্ত ঘাস খেতে পারবে। ওকে, তাহলে এই ছিল আমাদের প্রশ্ন নম্বর 1-এর সমাধান। একইভাবে আমরা প্রশ্ন নম্বর 2 সমাধান করব। এটা লিখে নাও, প্রয়োজনে ভিডিওটা পজ করে নাও, পজ করে এটা সমস্ত কিছু লিখে নাও। লিখে নাও যাদের হয়ে গেছে তারা 2 নম্বর প্রশ্ন পড়া শুরু করে দাও। আমি স্ক্রিনের উপর দিয়ে প্রশ্ন তোমাদের দিয়ে দেবো এবং সমাধান করে দেবো। প্রশ্ন নম্বর 2 কি বলেছে? সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে 35.2 মিটার। যার পরিধি কত হবে? 35.2 মিটার। তাহলে সুহানা একটা বৃত্ত এঁকেছে। এই যে সুহানা একটা বৃত্ত এঁকেছে। বাহ, আমার বৃত্তটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। যে বৃত্তের পরিধি বলেছে 35.2 মিটার। তাহলে আমি এই জায়গা আমার মনে রাখার জন্য লিখে নিচ্ছি 35.2 মিটার হলো বৃত্তটার পরিধি। বলেছে এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সে কত নেবে এবং তার ক্ষেত্রফল কত হবে। খুবই ভালো জিনিস। তাহলে দেখো অঙ্কটা কিভাবে আমরা করব। সুহানা একটা বৃত্ত আঁকতে চাইছে যে বৃত্তের পরিধি 35.2 মিটার হবে। তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ সে কত নেবে এবং এই বৃত্তটার ক্ষেত্রফল কত হবে, এইটা কিন্তু আমাদের জিজ্ঞাসা করেছে। তাহলে আমি এই জায়গায় লিখে নিচ্ছি, ধরি বৃত্তটির ব্যাসার্ধ ইজুয়াল টু আর, এককটা কি বলেছিল? সেমি বলেছিল, আর সেমি। এটা আমি ধরে নিলাম যে বৃত্তটার ব্যাসার্ধ হবে 8 সেমি। তাহলে একটু জিনিস তোমরা খেয়াল করে দেখো তো, অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রশ্নানুসারে 2πr, এটা কি জিনিস? কি জিনিস বলো? কি হলো? কি জিনিস এটা? এটা কিন্তু বৃত্তের পরিধি। সেই বৃত্তের পরিধিটা কত বলেছিল? 35.2 মিটার। তাহলে এই জায়গায় আমরা লিখে নিলাম, এটা মানেই হলো 35.2 লিখে নিলাম। তাহলে এই জায়গা থেকে নিশ্চয়ই সমাধান করে আমি আর এর মান বের করে নিতে পারবো। তাহলে এই জায়গায় আমরা এই যে বসিয়ে দিচ্ছি 2 × পাই মানে 22/7 × আর মানে আর ইজুয়াল টু 35.2। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি আর ইজুয়াল টু, এইদিকে 7 নিচে আছে, কোনাকুনি ওই সাইডে উপরে পাঠিয়ে দিলাম 35.2 গুণ 7, 2 আর 22 উপরে আছে, এই সাইডে আসলে নিচে চলে যাবে 2 গুণ 22। দশমিক যদি তুলে দিই নিচে একটা 10 হবে। তাই তো হয়, ছোটোবেলায় তো তাই শিখেছিলাম আমরা, অন্য কিছু কি শিখেছিলাম নাকি? ফাজিল কোথাকার। দেখো এই জায়গায় যদি আমরা 11 দিয়ে কাটি, 11 × 22 হয়। 11 দিয়ে যদি একে কাটি 3 × 11 = 33, এই জায়গায় হাতে থেকে 2 আর 2 পাশে নিলে হয় 22, তাহলে 11 × 2 = 22। তাহলে আমি একবার একটু লিখে নিই যেটা পেয়েছি, যে আর ইজুয়াল টু 32 গুণ 7 ভাগ 2 × 2 = 4 গুণ 10। 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হবে কত? 8, 4 × 8 = 32 হয়। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি আর ইজুয়াল টু 7 × 8 = 56/10। তাহলে আর ইজুয়াল টু 5.6, এটা বলতে পারি। তাহলে আর এর মান 5.6 সেমি পেয়েছি। এবার আমাকে কি জিজ্ঞাসা করেছে? যে ওই বৃত্তটির ক্ষেত্রফল কত হবে। তাহলে আমি এই সাইডে লিখছি, তোমরা নিচ দিয়ে লিখে দিও, অতএব বৃত্তটির ক্ষেত্রফল হবে
সমান সমান পাই আর স্কোয়ার বর্গ সেমি। লিখেছি আমরা, আর এর পরিচয় দেওয়া হয়েছে এখানে। আমি জানি তো তোমরা সবাই জিনিয়াস, আমার আগে কিন্তু অঙ্কটা শেষ করা চাই। কিভাবে করবে এই জায়গায়? পাই মানে কত? 22/7। আর মানে কত? আর মানে কত বলেছে? 5.6। তাহলে এই যে বসিয়ে দিলাম 5.6 গুণ 5.6, দশমিক তুলে দিলে নিচে হলো 100, একটা আর একটা দুটো শূন্য, তাই জন্য একবারে আমি 100 লিখে দিলাম। 7 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 7 8 কত হয়? 56 হয়। তাহলে আমি পেলাম কত? 22 গুণ 8 দিয়ে এটাকে গুণ করে নিচ্ছি, 6 8 48 8, হাতে পড়ে থাকে 4, 5 8 40 আর 4 হয় 44, বাই নিচে রয়েছে 100। কোনো সময়ের জন্য নিচে যদি 110 এরকম কোনো কিছু থাকে তাহলে কাটবে না। কেন কাটবে না? তাহলে দশমিক দিতে আমার সুবিধা হবে। তুমি যদি এটাকে কেটে দাও তাহলে এই জায়গার সঙ্গে সঙ্গে 5 চলে আসবে বা 25 বা এরকম কোনো কিছু আসবে, তো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভাগ করতে তোমার প্রবলেম হবে। আর নিচে যদি একের পরে কোনো শূন্য থাকে তাহলে কিন্তু অঙ্ক করতে খুব সুবিধা হয়। ওকে, তাহলে এই সাইডে বর্গসেমি একক ছিল, সেগুলো আমি ডট ডট দিয়ে দিলাম। তাহলে এইবার দেখো আমরা কী করছি, 22-এর ঘরের নামটা বলেছিলাম না, নামটা কিন্তু আমার ভীষণ মুখস্থ, ভীষণ মাথায় কিন্তু দ্রুত নামটা আমার চলে আসে। দেখো 22 দিয়ে যদি আমি 8কে গুণ করি, 8 22 হয় 176। এই যে 8 দিয়ে 22কে গুণ করলাম 176, 6 যদি বসে হাতে কত থাকে? 17 থাকে। তাহলে এই জায়গায় 4 22 হয় 88, 88-র সঙ্গে যদি আমি 17 যোগ করি তাহলে হয় কত? 105। তাহলে এই জায়গায় আমি তোমাদের লিখে দেখাই, 105-এর যদি এই জায়গায় 5 বসে হাতে কত থাকে? 10 থাকে কিন্তু। আবার 4 22 হয় 88, তার সঙ্গে যদি আমরা 10 যোগ করি তাহলে হবে কত? 98। আর এই জায়গার নিচে রয়েছে 100, তাহলে 2 ঘর আগে দশমিক বসালাম আর এই যে বর্গসেমি লিখে দিলাম। তাহলে এই ছিল আমাদের প্রশ্ন নম্বর 2। তাহলে সোয়ানা যে বৃত্তটা এঁকেছিল সেই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়েছে 5.6 সেমি এবং তার ক্ষেত্রফল হয়েছে 98.56 বর্গ সেমি। ক্লিয়ার হয়েছে অঙ্কটা? তাহলে 3 নম্বর অঙ্কটা কিন্তু আমরা করব, আমি তোমাদের শিখিয়ে দিয়েছি, আশা করি তোমরা এখন পারবে। আমার আগে করা চাই কিন্তু, যারা এখনও লিখছো ভিডিওটা পজ করে লিখে নাও, আর যাদের করা হয়ে গেছে তারা কি করবে? আমার আগে অঙ্কটা কিন্তু কমপ্লিট করবে। চলো, প্রশ্ন নম্বর 3-এ কি বলেছে? যে রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন। তাহলে একটা গোলাকার টেবিল আছে, সেটা আগে এঁকে নিই। আমি অত বেশি পড়তে পারি না, আমি যেটুকু পড়ি সেইটুকু আগে খাতায় এঁকে নিই বা ছবি বলে নিই বা লিখে নিই, একবারে সব পড়লে পরে আমার কিন্তু হয় না। তাহলে রেখার দিদিমা গোলাকার হয়নি, টেরা হয়ে গেছে, একটু গোল বানানোর চেষ্টা করি। এই যে জুড়ে দিলাম, দেখো ভালোই একটু গোল হয়েছে, ঠিক আছে। তাহলে রেখার দিদিমা একটা গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন, যার ক্ষেত্রফল মানে এই বৃত্তটার ক্ষেত্রফল 5544 বর্গ সেমি। তিনি এই টেবিলের ঢাকনা চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান। তাহলে ঢাকনা চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান, মনে করো এই জায়গাতে ঝিরি 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 রঙিন ফিতে এইভাবে লাগাতে চাইছে, ঠিক আছে। রঙিন ফিতে যদি লাগাতে চাই এই জায়গা দিয়ে, তাহলে পরে হিসাব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে নিতে হবে। খুব ভালো প্রশ্ন দিয়েছে। তাহলে রেখার দিদিমা একটা গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন, যে ঢাকনাটার ক্ষেত্রফল হলো 5544 বর্গ সেমি। তাহলে দিদিমা যদি এই গোলাকার ঢাকনাটা চারিদিকে রঙিন ফিতে লাগাতে চায় তাহলে তাকে কতটা রঙিন ফিতে নিতে হবে, তাই তো? তার মানে আসলে এই রঙিন ফিতেটা বৃত্তের পরিধি বরাবর লাগাতে হচ্ছে। তাহলে বৃত্তের পরিধির দৈর্ঘ্য যত হবে ততটাই রঙিন ফিতে আমাকে নিতে হবে, তাই না? তাহলে কীভাবে অঙ্কটা সমাধান করছি, ধরি ঢাকনাটির ব্যাসার্ধ সমান সমান আর, এককটা কি বলেছে? সেমি। তাহলে আর সেমি আমরা লিখে নিলাম। তাহলে দেখো তো, সব সময়ের জন্য একটা কথা তোমরা মনে রাখবে, আমাকে এই কথাটা আমার গুরুদেব বলতো, কোনো একটি অঙ্কে দুটি জিনিস থাকে, একটা হলো কিছু ডেটা দিয়ে দেওয়া থাকে, আর একটা হলো ওই ডেটার দ্বারা আমাকে কোথাও পৌঁছাতে হবে। যদি এই দুটোর মধ্যে আমি কানেকশান তৈরি করে ফেলতে পারি তাহলে কিন্তু যে কোনো অঙ্ক আমি পারবো। আমাকে বলে দেওয়া আছে ক্ষেত্রফল, তাহলে আমি এইটা দিয়ে কী করব? প্রশ্ন বানাবো ক্ষেত্রফলের সঙ্গে সঙ্গে এখান থেকে আমি ব্যাসার্ধ পেয়ে যাব। ব্যাসার্ধ পেয়ে গেলে আমাকে পৌঁছাতে হবে কোথায়? পরিধি। আর ব্যাসার্ধ যদি আমি জানি তাহলে পরিধিতে ইজিলি পৌঁছাতে পারবো। তাহলে কি বললাম কথাটা, কি তোমাকে দিয়ে দেওয়া আছে সেটা যদি তুমি সঠিকভাবে চিনতে পারো তাহলে যে কোনো অঙ্ক তুমি পারবে। তাহলে আমি এই জায়গায় লিখতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রশ্নানুসারে পাই আর স্কোয়ার ইজুগাল টু 5544 বলেছিল, ঠিক আছে, লিখে নিলাম। তাহলে এই জায়গায় আমাদের রয়েছে কি? পাই মানে 22/7, আর স্কোয়ার রেখে দিলাম ইজুগাল টু 5544। তাহলে এখান থেকে আমি বলতে পারি আর স্কোয়ার ইজুগাল টু 5544, 22 এইদিকে উপরে আছে, তাহলে ওইদিকে কোথায় লিখবো? উপরেই তো লিখবো, তাই তো নাকি? বলো তো তোমরা, উপরে কেন লিখবে? সেটা উপরে রয়েছে, তাহলে ওইদিকে গেলে যাবে নিচে। 7 এইদিকে নিচে আছে, তাহলে ওইদিকে গেলে যাবে উপরে। এইবার যদি আমরা এটাকে 11 দিয়ে কাটি তাহলে 11 দুগুণ 22,
11 দিয়ে কাটলে 5 11 55, 4 11 44, তাই তো? নাকি অন্য কিছু? এত বোকা হলে হবে না তো। 5 11 55, 4কে যখন 11 দিয়ে ভাগ করছি তখন কি ভাগ যাচ্ছে? একসঙ্গে যদি দুটো সংখ্যা আমাদের নিতে হয় তাহলে একটা শূন্য দিতে হয়, নাহলে কিন্তু হয় না। 5 11 55, 4 নামালাম, 4 ভাগ করা যাচ্ছে না, তাই একটা শূন্য ফাইন দিলাম, 44 হলো, 4 11 44। তাহলে এই 2 দিয়ে আবার আমি এটাকে কেটে দেবো, তাহলে 25 দুগুণ 50, আর এই জায়গা থেকে 2 দুগুণ 4। তাহলে আমি এই জায়গায় লিখে নিচ্ছি নিচের দিকে যে আর স্কোয়ার ইজুগাল টু, আর স্কোয়ার ইজুগাল টু আমরা কি বলতে পারছি? 252 গুণ 7, এটা রয়েছে। এবার সাইডে আমি বাকি হিসাবটা করছি। ওকে, না এই জায়গায় করে দিই, এই জায়গা ওইদিকে যাবো না, এই জায়গায় করে দিচ্ছি। দেখো আর স্কোয়ার এটাকে আমি 7 দিয়ে ভাগ করে লিখছি, কোনো সময়ের জন্য কিন্তু এরকম গুণ করে করে লিখবে না। দেখো কত সহজে বর্গমূল নির্ণয় করা যায় সেটাই আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। এই জায়গা এটাকে যদি 7 দিয়ে ভাগ করি আমরা, তাহলে আমরা বলতে পারি 3 7 21, হাতে থাকে 4 42, 6 7 42, আর এই যে 7 লিখলাম, এই দুটোর গুণফল মানে এটা, এই 7 এই যে লিখেছি। ক্লিয়ার কথাটা? তাহলে এই জায়গা থেকে কিন্তু ইজিলি আমি বলতে পারি যে আর ইজুগাল টু √7 গুণ 7 গুণ 36। তাহলে আর ইজুগাল টু, রুট মানে দুটো একই সংখ্যার জন্য একটি সংখ্যা রুটের বাইরে আসে, আর 36-এর √ওভার করলে হয় 6। তাহলে আর ইজুগাল টু পেয়েছি 42। তাহলে ব্যাসার্ধ কত পেয়েছি? 42 পেয়েছি। এবার আমাকে কি ব্যাসার্ধ বের করতে বলেছিল? তা তো বলেনি, আমাকে বলেছিল কতটা রঙিন ফিতে নিতে হবে, মানে কি পরিধির দৈর্ঘ্য বের করতে বলা হয়েছিল। তাহলে এই জায়গায় আমরা লিখব ভাষাটা, অতএব রঙিন ফিতের দৈর্ঘ্য হবে, রঙিন ফিতের দৈর্ঘ্য হবে ইজুগাল টু 2 পাই আর, এত কিন্তু সেমি লিখতে হবে। এই জায়গায়ও কিন্তু আমরা লিখেছিলাম সেমি, সেই জন্য এখানে সেমি লিখলাম। তাহলে 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর মানে হলো 42, কাটলে হয় 6। তাহলে আমাদের 22 রয়েছে, আর 6 দুগুণ হয় 12। তাহলে এত সেমি, সাইডে কিন্তু সেমি লিখো। তাহলে 12 দিয়ে যদি গুণ করি, 12 দুগুণ 24 4, হাতে কত থাকে? 3, তাই না? কি 3 থাকে? কী সব বলছো তোমরা, ঠিকঠাক করে বলো। 12 দুগুণ 24 4, হাতে থাকে হচ্ছে 2, তাহলে এই জায়গা 12 দুগুণ 24 আর 2 26। তাহলে এত সেমি রঙিন ফিতে দিদিমাকে নিতে হবে। তাহলে এই ছিল আমাদের অঙ্কটা, টোটাল অঙ্ক যেটা আমরা দেখালাম। এছাড়া কঠিন অঙ্ক কিন্তু এখানে কোনো কিছুই নেই, সবই কিন্তু সহজ অঙ্ক, একদম ইজি। জীবনটাকে ইজিভাবে নিতে শেখো। যত জীবনটাকে কমপ্লিকেট করবে ততই কিন্তু জীবনটা ধীরে ধীরে জটিল হয়ে যাবে। সবসময় যেন একটা কথা মনে রাখবে, টেক ইট ইজি। যা হচ্ছে কিছু হচ্ছে সহজভাবে আমি নেবো, একটা স্মাইল দেবো, সব কিছু দেখবে সহজে হয়ে যাবে। ওকে, চলো সামনের দিকে এগোই তাহলে। তো এবার আমরা যে অঙ্কটি করব সেটা হলো 4 দাগ। খাতা পেনে রেডি হয়ে যাও দ্রুত, 4 দাগ এখনই আমরা পড়ে ফেলবো। স্ক্রিনের উপর দিয়ে আমি কিন্তু তোমাদের যে প্রশ্নটা পড়ছি আমি সেটা স্ক্রিনের উপর দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং তোমরা অবশ্যই বইটা নিয়ে কিন্তু বসবে, কারণ বইয়ের সঙ্গে আমাদের যোগাযোগ থাকার একটা দরকার আছে, নইলে কিন্তু কোন প্রশ্ন আমি কোথা থেকে করাচ্ছি সেটাই যদি তুমি বুঝতে না পারো তাহলে তুমি অঙ্ক করবে কিভাবে। তো চলো 4 দাগ শুরু করি। 4 দাগে কি বলেছে? আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়েছে। তাহলে যেটুকু পড়েছি আমরা সেটুকু আগে করে নেব, কিন্তু সবসময় মনে রাখবে একবারে কিন্তু সম্পূর্ণ অঙ্ক কখনো পড়তে নেই, যেটুকু তুমি পড়বে সেটুকুই তুমি আগে করে নেবে। দেখো আমাদের পাড়ায় একটা বৃত্তাকার খেলার মাঠ আছে, এই একটা বৃত্তাকার খেলার মাঠ আছে মনে করো। হ্যাঁ, দারুণ হয়েছে বৃত্তটা। এই বৃত্তাকার মাঠটির চারি সাইডে আমি বেড়া দিয়ে ঘিরতে চাই, যার প্রতি মিটারে আমার কত টাকা খরচ হয়েছে? 21 টাকা হিসেবে মোট 924 টাকা খরচ হয়েছে। তো ভাবো, মনে করো এই জায়গায় 1 মিটারে 21 টাকা, 2 মিটারে তাহলে 42 টাকা, 3 মিটারে তাহলে 63 টাকা, এরকম মোট খরচ হয়েছে কত? 924 টাকা। তাহলে এইবার আমরা এই অঙ্কটা কিভাবে, যেটুকু পড়েছি সেই জায়গা থেকে কি কাজ করতে পারি? দেখো আমার এই জায়গায় বলেছে যে প্রতি মিটারে খরচ হয়েছে কত? প্রতি মিটারে খরচ হয়েছে 21 টাকা, মোট খরচ হয়েছে 924 টাকা। তাহলে একটা মজার জিনিস দেখো, মনে করো আমার কাছে এই পেনটা আছে, এই পেনটার দাম হচ্ছে 30 টাকা, আমি 90 টাকার মোট পেন কিনেছি। তাহলে কটা পেন কিনেছি? ভালো করে শোনো, আমার কাছে একটি পেন আছে, যে পেনটির মূল্য 30 টাকা, আমি 90 টাকা খরচ করেছি পেন কেনার জন্য। তাহলে কটি পেন কিনেছি? 3টি পেন কিনেছি নিশ্চয়ই। কীভাবে সেটা আমরা বের করলাম? 90কে 30 দিয়ে ভাগ করলাম। ঠিক সেই রকমই এই অঙ্কটা,
এক মিটারে খরচ হয়েছে 21 টাকা, মোট টাকা খরচ করেছি 924 টাকা। তাহলে এই চারিদিকে কতটা জায়গা আছে সেটা বের করার জন্য আমরা কি করব, 924কে 21 দিয়ে কিন্তু ভাগ করে দেবো, তাই না? তাহলে এই জায়গায় আমরা ভাগ করে দিই 924কে 21 দিয়ে। তাহলে আমরা লিখবো সেই কথাটাই যে চারিদিকের যে জায়গাটা, সেই জায়গাটাকে কিন্তু বলা হয় বৃত্তের পরিধি। কি বলা হয়? বৃত্তের পরিধি। তাহলে এই জায়গায় আমরা লিখছি অতএব বৃত্তের পরিধি ইজুগাল টু 924 ভাগ 21, তাই তো? 21 করে নামটা কি জানো তোমরা? যদি না জানো তার জন্য তো অস্ত্র আছে, কাটাকাটি করবে কত দিয়ে? তোমরা 3 দিয়ে কাটো সর্বপ্রথম, 3 7 21। আর এটাকে যদি 3 দিয়ে কাটি, 3 3কে 9, 2কে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায় না, তাই একটা শূন্য, তারপর হলো 24, তাহলে 3 8 24। এটাকে আবার 7 দিয়ে কেটে দেবো, যদি 7 দিয়ে কাটি তাহলে এই জায়গায় লিখবো 4 7 28, 2 থাকে 28, আবার 4 7 28, তাহলে এর কাটাকাটি করে আমরা পেয়েছি 44। তাহলে এটা হলো বৃত্তের পরিধি। এই পর্যন্ত পড়ে আমরা এইটুকু বুঝে গেছি। এইবার আমাকে কি বের করতে বলা হয়েছে সেটার জন্য আমি আবার পড়ি, আর স্ক্রিনের প্রশ্নটা তোমরা দেখে নেবে কিন্তু আমি কি পড়ছি। তো আমার এই জায়গায় বলেছে যে তাহলে মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে হিসাব করি। তাহলে পুরো প্রশ্নটা আমি আরেকবার পড়ে তোমাদের শোনাচ্ছি। আমাদের পাড়ার বৃত্তাকার একটি খেলার মাঠ আছে, প্রতি মিটার 21 টাকা হিসাবে মোট 924 টাকা খরচ হয়েছে। পুরো মাঠটি ত্রিপল দিয়ে ওরা ঢেকে দিতে চাই, কত বর্গমিটার ত্রিপল লাগবে? তাহলে মাঠ যখন পুরো ঢাকা হচ্ছে সেটাকে কি বলা হয়? মাঠের কিন্তু ক্ষেত্রফল বলা হয়। কি বলা হয়? ক্ষেত্রফল। তাহলে আমাদের ক্ষেত্রফল বের করতে হলে বৃত্তের কিন্তু একটা ব্যাসার্ধের প্রয়োজন আছে। তাহলে এই জায়গায় আমরা লিখে নেব যে ধরি বৃত্তের ব্যাসার্ধ ইজুগাল টু r মিটার। তাহলে আমরা বলতে পারি যে 2πr, এটা মানে হচ্ছে বৃত্তের পরিধি। সেই পরিধিটা কত পেয়েছি? 44। 2πr মানে 44। তাহলে এই জায়গায় আমি লিখছি 2 রইল, পাই মানে 22/7, আর এখানে রইল r, ইজুগাল টু রয়েছে 44। তাহলে এই জায়গা থেকে আমি বলতে পারি r ইজুগাল টু 44 গুণ 7, আর 22 গুণ 2 ওইদিকে উপরে ছিল, এইদিকে নিচে চলে আসবে। তাহলে কাটাকাটি করতে হলে 22 দিয়ে যদি 44কে কাটি, 22 দ্বিগুণ 44, 2 2 কেটে গেল। তাহলে r ইজুগাল টু কত পেয়েছি মনারা? r ইজুগাল টু 7। তাহলে এই জায়গায় আমরা লিখে দেবো, তোমরা নিচ দিয়ে লিখবে কিন্তু আমি সাইডে লিখছি যে অতএব বৃত্তের ব্যাসার্ধ ছোট হাতের r ইজুগাল টু 7 মিটার ধরে নিলাম। এবার আমাদের জিজ্ঞাসা করেছে ত্রিপল দিয়ে ঢাকতে কত বর্গমিটার ত্রিপল লাগবে, তাই না? তাহলে ত্রিপল দিয়ে ঢাকতে চাইছি আমরা, ত্রিপল দিয়ে ঢাকবো। দাঁড়াও আরেকটা পেন দিয়ে লিখি এখানে। তাহলে এই জায়গায় লিখবো যে মোট ত্রিপলের প্রয়োজন, ত্রিপল শব্দের অর্থ হচ্ছে তাঁবু। মোট ত্রিপলের প্রয়োজন ইজুগাল টু পাই r² বর্গ মিটার। তাহলে এটাকে এখন খুচরো করলেই অঙ্ক হয়ে যাবে আমাদের। তাহলে খুচরো করার চেষ্টা করি। পাই মানে 22/7, আর মানে কত পেয়েছি? আর মানে শুধুমাত্র 7, স্কোয়ার রয়েছে জন্য দুবার লিখলাম। একটি 7 কেটে গেল, আর 7 দিয়ে 22কে গুণ করলে হয় 154। এটা হচ্ছে বর্গমিটার হবে। সাইডে এই জায়গায় লিখে দিলাম বর্গমিটার। তাহলে মোট কত বর্গমিটার ত্রিপলের প্রয়োজন? 154 বর্গমিটার ত্রিপলের প্রয়োজন। এটা কিন্তু আমাদের উত্তর। বোঝা গেছে নিশ্চয়ই অঙ্কটা? তাহলে আমি একটু সরে দাঁড়াচ্ছি, অঙ্কটা তোমরা দেখে নাও, প্রয়োজনে ভিডিওটা পজ করে অঙ্কটা দেখে নাও। কোনো জায়গায় যদি অসুবিধা হয় কমেন্টে জানাও, সেটাকে আরও বেটার করার চেষ্টা করবো আমরা। তোমাদের জন্যই আমি এখানে পড়াতে এসেছি, তোমাদের কী প্রয়োজন সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। অবশ্যই সেই ভিডিওটা আমি দ্রুত আনার চেষ্টা করব। চলো সামনের দিকে এগোই। তাহলে 5 নম্বর অঙ্কটা এবার আমরা করে নেব। ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রফল 616 বর্গ সেমি। হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তের পরিধি কত হবে। তাহলে ফারুক একটি বৃত্ত আঁকতে চাই, যে বৃত্তটির ক্ষেত্রফল কিন্তু 616 বর্গ সেমি বলে দেওয়া আছে। তাহলে ফারুকের জন্য আমরা একটা বৃত্ত এখানে আঁকি ফারুকের মতো করে। এই দেখো একটা সুন্দর মোটামুটি বৃত্ত আঁকার চেষ্টা করেছে। তো মনে করো এটা ফারুক এঁকেছে, আমি কিন্তু ফারুক না, ফারুক একজন এঁকেছে। এই বৃত্তটার ক্ষেত্রফল 616 বর্গ সেমি বলে দেওয়া আছে। তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে এবং এই বৃত্তটার পরিধি কত হবে। ওকে, তাহলে এটাই ছিল আমাদের প্রশ্ন নাম্বার 5। ওকে, দেখো এটা আমরা সমাধান করার চেষ্টা করি, কত দ্রুত এটা সমাধান করতে পারি তোমরা দেখো। সর্বপ্রথম আমরা বৃত্তটির একটি ব্যাসার্ধকে কল্পনা করে নিলাম, যে ব্যাসার্ধটা হলো r সেমি। সেই ভাষাটাই আমি স্ক্রিনের উপর লিখে নেব, যে ধরি বৃত্তটির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু r সেমি হবে।
তাহলে বৃত্তটার ক্ষেত্রফল কত বলেছে? 616। আর ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? পাই আর স্কোয়ার। তাহলে আমরা সেটা দিয়ে এখানে কাজ করব, যে পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 616। 616 হবে, আমি উল্টো পাল্টা লিখে ফেলেছিলাম 616। তাহলে সেই জায়গা থেকে পাই মানে 22/7, আর স্কোয়ার রয়ে গেল 616 হলো। তাহলে এখান থেকে কি বলা যাবে? দ্রুত বলো, কি বলা যাবে? আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 616, 7 এই পরে কোনাকুনি চলে গেছে, আর 22 এই জায়গার নিচে নেমে গেল। তাহলে 11 দিয়ে কাটাকাটি করবো নিশ্চয়ই, 22 থাকলেই সর্বদা কিন্তু 11 দিয়ে কাটাকাটি করবে, কারণ 11 দুগুণ 22 হয়, খুব সহজে হিসাব হয়ে যাবে। তাহলে 11 দিয়ে কাটলে 11 দুগুণ 22, 11 দিয়ে যদি কাটি 5 11 55, 55 হচ্ছে কত হলে 61 হবে? 6 হলে 66, 6 11 66। এটা দিয়ে যদি এটাকে কাটি তাহলে হবে হচ্ছে 28 দুগুণ 56। তাহলে আমরা পেয়েছি যেটা, সেটা লিখে নিই, যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 28 ইন্টু 7। 28কে লেখা যায় 4 গুণ 7, 28কে লিখেছি 4 গুণ 7 গুণ 7। আমি সর্বদা এ স্কোয়ার বা রুট ওভার করতে হলে এই মেথডটাকেই কিন্তু খুব প্রেফার করি, কারণ এই মেথডটাকে সব থেকে সহজে সমস্ত অঙ্ক করা যায় এই মেথডটিতে। আর যদি তুমি এইভাবে করো, 28কে প্রথম 7 দিয়ে গুণ করলাম, তার রুট ওভার করার চেষ্টা করছি, সেটা একটা জটিল মেথড, সময় সাপেক্ষ এবং তোমার ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, আর এটাতে ভুল একদমই হয় না। দেখো এখানে আর স্কোয়ার থেকে আর যদি বের করি, আর ইজ ইকুয়াল টু রুট ওভার 4 ইন্টু 7 ইন্টু 60। তাহলে আমাদের রুট হলো একটা মেশিন, যে মেশিনের মধ্যে দুটি একই সংখ্যা থাকলে পারে একটি সংখ্যা কিন্তু বাইরে চলে যাবে। তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি 4-এর রুট করলে হয় 2, আর 7 দুটো 7 রয়েছে, তাহলে ওখান থেকে একটি 7 আসবে, দুটি থাকলে একটা আসবে। আর 4-এর রুট করলে 2 হয়, সেজন্য আমরা 2 লিখলাম, কারণ 4কে 2 গুণ 2 লেখা যায়, দুটি 2 থেকে একটি 2 আসে। তাহলে আর ইজ ইকুয়াল টু কত পেয়েছি? 14। তাহলে ব্যাসার্ধ কিন্তু আমরা 14 পেয়ে গেছি। তাহলে প্রথম নম্বর কোশ্চেন যেটা ছিল, মানে এই 5 দাগের দুটি উত্তর চেয়েছে, 1 নম্বর উত্তর কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি করেছে? ওই বৃত্তটির পরিধি কত হবে? পরিধি মানে এই বাইরের জায়গাটা কত হবে? আর পরিধির সূত্র আমরা কি জানি? 2 পাই আর। তাহলে আমরা এই জায়গা লিখবো যে অতএব বৃত্তটির পরিধি হবে, বৃত্তটির পরিধি হবে হবে ঠিক আছে, হবে সমান সমান 2 পাই আর মিটার, মিটার নয় সেমি, মিটার হবে না, কথাটা হবে কি? সেমি। মুছে নিলাম, তাহলে এই জায়গায় লিখছি সেমি। তাহলে 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর মানে কত পেয়েছি? আর মানে কিন্তু 14 পেয়েছি আমরা। তাহলে 7 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হয় 2, এত সেমি সাইডে লিখবে, কিন্তু সেমি না লিখলে হবে না কিন্তু। তাহলে এই জায়গায় 22 দুগুণ রইল 44, এই যে এই দুটো গুণ করলে 22 দুগুণ 44, এখানে আরেকটা 2 রয়েছে, এত সেমি, আর 44 দুগুণ 88 সেমি। তাহলে বৃত্তটির পরিধিও কিন্তু আমরা বের করে দিয়েছি, ব্যাসার্ধ বের করে দিয়েছি। অঙ্ক নম্বর 5কে সমাপ্ত ঘোষণা করা যাবে। ওকে, চলো তাহলে সামনের দিকে এগোবো। 6 নম্বর প্রশ্নটি তোমরা পড়ে আমার আগে করার চেষ্টা করবে, কিন্তু আমি কোনো কিছু লেখার আগে যেন অঙ্কটা লেখা হয়ে যায়। ওকে, চলো সামনের দিকে এগোই। এবার প্রশ্ন নম্বর 6। প্রশ্ন নম্বর 6 কি বলেছে? স্ক্রিনের উপর দিয়ে কোশ্চেনটা কিন্তু আমি দিয়ে দেবো, যে পলাশ ও পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে। পলাশ এবং পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে, যার ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5। ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত বলেছে? 4:5। হিসাব করে দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটির ক্ষেত্রফল নির্ণয় করি বা লিখি। তো আমাদের বলেছে পলাশ এবং পিয়ালি দুজন মানুষ, বন্ধু। সেই বন্ধু দুটো কি করেছে? দুটো বৃত্ত এঁকেছে। এই একটা এঁকেছে মনে করো আমাদের এই কালিতে, আর এই জায়গা মনে করো একটা বড় এঁকেছে, যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত বলেছে? 4:5। তাহলে অনুপাত থেকে যদি সংখ্যা লিখতে হয়, সর্বদা একটা ধ্রুবক সংখ্যা গুণ করে নিতে হয়, এই কথাটা যেন মনে থাকে। তাহলে এই জায়গায় আমরা লিখবো যে মনে করি পলাশ ও পিয়ালির আঁকা বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে 4x ও 5x একক। এখানে একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখবে, যে অনুপাত থেকে কোনো সময় যদি কোনো সংখ্যা লিখতে হয়, একটা ধ্রুবক সংখ্যা গুণ করে লিখতে হয়, সেই ধ্রুবকটা কিন্তু সর্বদা নট ইকুয়াল টু 0 ধ্রুবক হয়। এই কথাটা যেন মনে থাকে, যে x নট ইকুয়াল টু 0 ধ্রুবক। এটা যদি না লেখো তাহলে অনেক সময় কিন্তু স্যারেরা খাতাটা কেটে দিতে পারে, মনে থাকে যেন এই কথাটা। তাহলে দেখো এই জায়গায় আমরা যে জিনিসটা লিখবো, অতএব পলাশের আঁকা বৃত্তের ক্ষেত্রফল, সেটা আমরা কি জানি? পাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে এখানে কত? পলাশের জন্য কত আছে? 4x। তাহলে একবারে কিন্তু এই জায়গায় লিখে দেবো আমরা 4x তার স্কোয়ার, আর স্কোয়ার লিখবো না কিন্তু, এভাবে লিখবো 4x তার স্কোয়ার
বর্গ একক। এই কথাটা যেন মনে থাকে, বর্গ একক। ওকে, এবার আমাদের যে পিয়ালি ছিল তারও আমরা বৃত্তের ক্ষেত্রফলটা বের করে নেব। এবার লিখবো অতএব পিয়ালির আঁকা বৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই। পিয়ালির যে বৃত্তটা নিয়েছিল তার ব্যাসার্ধ হয়েছে 5x, তাই এখানে লিখলাম আমরা 5x তার স্কোয়ার বর্গ একক। পাই আর স্কোয়ার, আর মানে কত ছিল 5x, তাই জন্য পাই 5x তার স্কোয়ার করলাম আমরা। তাহলে এই দুটো ক্ষেত্রফলের অনুপাত জিজ্ঞাসা করেছে আমাকে, তাহলে এই জায়গায় লিখবো অতএব তাদের বৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই ইন্টু 4x তার স্কোয়ার ইস টু পাই ইন্টু 5x তার স্কোয়ার। তাহলে বোথ সাইড থেকে কিন্তু পাই এলিমিনেট হয়ে গেল, পাই এলিমিনেট হয়ে গেলে এখানে থাকে 16x স্কোয়ার ইস টু এখানে থাকে 25x স্কোয়ার। দু জায়গা থেকে x স্কোয়ার আমরা কেটে দিলাম, তাহলে পড়ে থাকে 16:25। তাহলে এই হলো আমাদের পলাশ আর পিয়ালি যে বৃত্তটা এঁকেছিল তার ক্ষেত্রফলের অনুপাত। অঙ্কটা কিন্তু একদম সহজ ছিল, তাই না? কঠিন কি কোনো জিনিস? অঙ্ক বলতেই কঠিন না, আমরা শুধু এমনভাবে তোমাদের সামনে উপস্থাপন করি, এই তুমি এই অঙ্কটা করো, নইলে কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, এই সেই বলি জন্য স্টুডেন্টরা ভয় পেয়ে যায়। অঙ্ক পৃথিবীর মধ্যে সবথেকে সহজ জিনিস। আরে অঙ্ক যদি সহজ না হতো তাহলে আমি কি পারতাম নাকি? তাই বলো দেখি, অঙ্ক পৃথিবীর মধ্যে সবথেকে সহজ। তাহলে তোমরা এটা দেখে নিয়েছো, চলো সামনের দিকে এগোবো। 7 নম্বর অঙ্ক কিন্তু আমার আগে করা চাই, কে কে আগে করেছো কমেন্টে জানাবে কিন্তু। ওকে, চলো সামনের দিকে এগোই। প্রশ্ন নম্বর 7 কি বলেছে? সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। সুমিত ওই তারটি বেঁকিয়ে আয়তকার চিত্র তৈরি করেছে যার দৈর্ঘ্য 48 সেমি ও প্রস্থ 40 সেমি, কিন্তু রেবা একই দৈর্ঘ্যের তামার তারটি বেঁকিয়ে একটি বৃত্ত তৈরি করেছে। হিসাব করে দেখি সুমিতের তৈরি আয়তকার চিত্র ও রেবার তৈরি বৃত্তাকার চিত্রের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে, এটা আমাদের হিসাব করে দেখতে হবে। তাহলে সুমিত, এই জায়গায় আমার একটা তার আছে, সেই তারটা দিয়েই তোমাদের অঙ্কটা বোঝানোর চেষ্টা করি। মনে করো সুমিত, এই একটা আমাদের তার আছে, দেখো এই যে তারটা, একটা তার মনে করো সমান দৈর্ঘ্যের তার নিয়েছে। সুমিত কি করেছে? এই তারটা দিয়ে একটা আয়তকার চিত্র করেছে। কিভাবে? এরকম করে বাঁকিয়ে এইভাবে ধরে, যদিও ধরা যাচ্ছে না ঠিকঠাক করে, আমি ছোট্ট করে দেখাই তাহলে, ছোট্ট করে যে এইভাবে একটা আয়তকার চিত্র ও তৈরি করার চেষ্টা করেছে। মনে করে এই যে এই একটা আয়তকার চিত্র তৈরি করার চেষ্টা করেছে সুমিত। ওকে, এই যে এরকম একটা আয়তকার চিত্র তৈরি করেছে, ধরে নাও যে এবার রেবা কি করেছে? ওই একই জিনিস দিয়ে একটা বৃত্ত তৈরি করেছে। বৃত্ত তৈরি করেছে তো, তাহলে ভালো করে দেখো তো, আয়তকার চিত্রের পরিসীমা যেটা ছিল এই বৃত্তাকার চিত্রের পরিসীমা কি তার থেকে কম বেশি হলো? একই হলো না? ভালো করে দেখো, এই যে আয়তকার চিত্রের পরিসীমা এই যে যেটুকু ছিল, বৃত্তাকার চিত্রের পরিসীমা বা পরিধি একই হলো না? তাহলে আমরা কি বলতে পারি যে আয়তকার চিত্র যেটা রয়েছে আর বৃত্তাকার চিত্র যেটা রয়েছে দুজনের পরিধি কিন্তু সমান। তাহলে এই জিনিসটাই কিন্তু আমরা কাজে লাগাবো। ওকে, তাহলে এই জায়গায় আমাদের বলেছে সুমিতের যে আয়তকার চিত্র আছে সেটা আমরা এই সাইডে একটু আঁকার চেষ্টা করি। এই যে মনে করে নাও যে এটা একটা আয়তকার চিত্র। তাহলে সুমিতের আয়তকার চিত্রের দৈর্ঘ্য হচ্ছে 48 সেমি, দৈর্ঘ্য হচ্ছে 48 সেমি আর প্রস্থ হচ্ছে 40 সেমি। তাহলে প্রথম আমাকে বের করতে হবে সুমিতের আয়তকার চিত্রের পরিসীমা কত। তাহলে এই জায়গায় আমরা লিখব যে অতএব আয়তকার চিত্রের দৈর্ঘ্য সমান সমান 48 সেমি, প্রস্থ সমান সমান 40 সেমি। অতএব আয়তকার চিত্রের পরিসীমা ইজ ইকুয়াল টু, আয়তকার চিত্রের পরিসীমা কি হয়? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য মানে 48 প্লাস প্রস্থ মানে 40 এত সেমি। তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছি 2 ইন্টু 40 আর 48 যোগ করলে হয় 88, 40 আর 48 88 এত সেমি। আর এটাকে 2 দিয়ে গুণ করলে হয় কত? আমাদের 2 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 176 সেমি। তাহলে এইটা হলো সুমিতের আয়তকার চিত্রের পরিসীমা। এইটা আমরা কাজে লাগাবো, কিন্তু অঙ্কে একটা টুইস্ট দিয়েছে, বলেছে এই যে আয়তকার চিত্র আছে আর রেবা যদি একটা বৃত্তাকার চিত্র আঁকে, এইরকম একটা বৃত্তাকার চিত্র এঁকেছে মনে করে নাও। তাহলে এই বৃত্তাকার চিত্রে দুটির মধ্যে কোনটিতে বেশি জায়গা আছে, অর্থাৎ এই ভিতরে কার বেশি জায়গা আছে। তাহলে এই আয়তকার চিত্রের তো আমার ক্ষেত্রফল বের করতে হবে, বৃত্তাকার চিত্রেরও ক্ষেত্রফল বের করতে হবে, কোনটা বেশি আছে সেটা আমাকে বের করতে বলা হয়েছে। কিন্তু আমি যেটা তোমাদের তার দিয়ে দেখাচ্ছিলাম, এর পরিসীমা যা এরও পরিসীমা তাই, তাই তো? তাহলে আমি এই জায়গায় আগে ক্ষেত্রফলটা বের করে নিই, যেহেতু পরে কাজে লাগবে সেজন্য আগে ক্ষেত্রফলটা বের করে নিই। অতএব আয়তকার চিত্রের ক্ষেত্রফল
আমরা কি জানি ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 40 ইন্টু 48 এত বর্গ সেমি। এটা আয়তকার চিত্রের ক্ষেত্রফল বের করছে কিন্তু। তাহলে এই জায়গায় শূন্যটা বসে গেল, 4 দিয়ে 8কে গুণ করলে 4 8 32 2, হাতে থাকে কত বলো জলদি বলো, হাতে কত থাকে 3, 4 4 16 আর 3 19। তাহলে যে আমাদের আয়তকার চিত্র ছিল তার ক্ষেত্রফল হলো 1900 বর্গ সেমি। এবার বৃত্তটাতে আমরা কাজে লাগাবো। বৃত্ত আর আয়তক্ষেত্রের মধ্যে কি সমান ছিল মামনিরা? দুজনের পরিধি কিন্তু সমান ছিল, তাই না? তাহলে আমরা সেটাকেই কাজে লাগাবো। অতএব ধরি বৃত্তের ব্যাসার্ধ, সবসময় জন্য বৃত্তের ব্যাসার্ধটা ধরে নেবে 8 সেমি। অতএব 2 পাই আর, 2 পাই আর মানে বৃত্তের পরিসীমা, সেই পরিসীমা আয়তকার চিত্রের পরিসীমার সঙ্গে সমান হবে, যেটা আমি তার দিয়ে তোমাদের দেখিয়েছিলাম। তাহলে 2 পাই আর ইজ ইকুয়াল টু 176, এটা আমরা বলতে পারি। তাহলে এই জায়গায় আমরা বলতে পারি যে 2 ইন্টু 22/7 ইন্টু আর ইজ ইকুয়াল টু 176। তাহলে আর ইজ ইকুয়াল টু বলা যাবে কত? 176 গুণ 7 বাই নিচে 2 গুণ 22। 22 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 8 22 কিন্তু 176 হয়, তাহলে এই জায়গায় রইল 8। আর 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হয় 4। তাহলে আর ইজ ইকুয়াল টু 4 গুণ 7, 4 7 28, সেটা এই জায়গায় লিখে দিচ্ছি আমি। তাহলে আর ইজ ইকুয়াল টু 4 গুণ 7, অতএব আর ইজ ইকুয়াল টু 28 সেমি। 28 সেমি হলো কিন্তু আমাদের বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমাদের বের করতে হবে কি বৃত্তের ক্ষেত্রফল, সেটা আমি এই সাইডে দেখাচ্ছি। বৃত্তের ক্ষেত্রফলটা কত হবে? তাহলে এই জায়গায় আমি একটা দাগ টেনে নিচ্ছি লাল কালি দিয়ে, তোমাদের সেটা আমি দেখাচ্ছি। তার আগে তোমরা দেখে নাও আরেকবার যে আয়তকার চিত্রের দৈর্ঘ্য আর প্রস্থ বলেছিল, আয়তকার চিত্র আর বৃত্তাকার চিত্রের পরিসীমা সমান বলেছিল, পরিসীমা সমান করে এর ব্যাসার্ধ বের করেছি। আয়তক্ষেত্রের মধ্যে কতটা জায়গা আছে সেটা জিজ্ঞাসা করেছিল, বৃত্তের মধ্যে কতটা জায়গা আছে বের করতে বলা হয়েছে, এবং কার মধ্যে বেশি আছে সেটাও বলতে বলা হয়েছে। ওকে, তাহলে এই জায়গায় আমরা লাল কালি দিয়ে দেখাচ্ছি যে অতএব বৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার বর্গ সেমি। তাহলে পাই মানে রইল আমার 22/7, আর মানে বের করেছি আমরা 28, তাই স্কোয়ার আছে জন্য দুবার লিখলাম 28 গুণ 28। ক্লিয়ার কথাটা? স্কোয়ার আছে কিন্তু সেই জন্য আমরা দুবার লিখেছি 28 গুণ 28। তাহলে এই জায়গায় রইল 7 দিয়ে যদি কাটি তাহলে 4 7 28, তাহলে এই জায়গায় আমরা 22 রেখে দিলাম, আর 4 দিয়ে 28কে গুণ করছি, 4 8 32 2, হাতে থাকে কত 3, 4 2 8 আর 3 11। এবার 22 দিয়ে গুণ করে দেবো এই জায়গায়। 22 দিয়ে যদি এই জায়গায় আমরা গুণ করে দিই, 22-এর নাম তো আমি খুব ভালো জানি, 22 দিয়ে 2 গুণ করলে 22 2 44, হাতে থাকে 4, 22 কে 22 আর 4 26, হাতে থাকে 2, 22 কে 22 আর 2 24, তাহলে এত বর্গ সেমি। তাহলে দেখো আমাদের যে চতুর্ভুজটা ছিল অর্থাৎ আয়তক্ষেত্র, তার মধ্যে 1920 বর্গ সেমি জায়গা আছে, আর বৃত্তের মধ্যে 2464 বর্গ সেমি জায়গা আছে। তাহলে বেশি জায়গা কার মধ্যে আছে? বৃত্তের মধ্যে আছে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হবে কি বৃত্তাকার চিত্রের ক্ষেত্রফল বেশি হবে। এবং যদি বলে কত বেশি হবে তুমি বিয়োগ করে বের করে দাও। তাহলে এই ছিল আমাদের 7 দাগের অঙ্কটা। বুঝে নিয়েছো নিশ্চয়ই? আরও একবার দেখো, বুঝতে না পারলে আবার তুমি রিভাইজ করে পিছন দিকে চলে যাও, আবার দেখো, পজ করে দেখো, লেখো, নোট তৈরি করো। নোট অর্থাৎ নিজের খাতায় নিজে তৈরি করো, না হলে কিন্তু শিখতে পারবে না ভালো। ওকে, চলো সামনের দিকে এগোই তাহলে। এবার প্রশ্ন নম্বর 8 আমরা পড়ি। প্রশ্ন নম্বর 8-এ বলেছে পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে। যেটুকু বলেছে আমরা সেরকম একটা চিত্র আগে আঁকি। বলেছে আয়তকার মাঠ, তাহলে একটা এই যে আয়তক্ষেত্রকার মাঠ আমি তৈরি করার চেষ্টা করছি, তার মাঝখানে একটা বৃত্তাকার জলাশয় আছে। এই যে যেমন কুয়ো হয় না, ওই যে আমরা প্রাচীনকালের সিনেমায় দেখতাম সকালবেলায় একদম দড়ি দিয়ে টেনে 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 হচ্ছে এই যে কুয়ো থেকে জল তুলছে বালতি করে, সেরকম একটা বৃত্তাকার মাঝখানে মাঠের মাঝখানে মনে করো একটা কুয়ো আছে, জলাশয় আছে। এবার বলেছে জলাশয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 মিটার। তাহলে লিখে নিই, সেটা যেটুকু পড়বো আমি সেটুকু কিন্তু লিখে নেবো, নাহলে আমি অত ভালো স্টুডেন্ট না, বেশি আমি বুঝতে পারি না। 14 এত মিটার বলেছে জলাশয়ের আমার ব্যাসার্ধ, খুবই ভালো জিনিস। তারপরে কি বলেছে দেখি, বলেছে আয়তকার মাঠের দৈর্ঘ্য 60 মিটার আর প্রস্থ 42 মিটার। তাহলে দৈর্ঘ্য 60 আর প্রস্থ 42 মিটার, ঠিক আছে। জলাশয় বাদে আয়তকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে, ও তাহলে বাকি জায়গায় ঘাস লাগাতে চাইছি, সে পরে, আগে বাকি জায়গাটা তো বের করি, তারপরে ঘাস পরে লাগাবো আমরা, তাই না? গরুও ডাকবো, ঘাস খাইয়ে দেবো গরু দিয়ে। এবার দেখো আমাকে বলেছে এই একটা আয়তকার চিত্র যার দৈর্ঘ্য হলো 60 মিটার আর প্রস্থটা কত বলেছিল? প্রস্থটা হচ্ছে 42 মিটার বলেছে এই যে আমাদের জলাশয় আছে, জলাশয় বাদে বাকি জায়গায় ঘাস লাগাতে চাই। ঘাস সবুজ কালি দিয়ে দেখাই, নাহলে লাল ঘাস তো হয় না, সবুজ ঘাস। এই জায়গাতে ঘাস লাগাতে চাই। সেই ঘাস লাগাতে কিছু একটা কাহিনী বলেছে, সে পরে দেখবো, আগে বাকি জায়গার ক্ষেত্রফলটা আমরা
বের করে নিই। তাহলে দেখো আমাদের যে ডেটা বলেছে সেই ডেটা অনুযায়ী আমরা কি কি লিখতে পারি। সর্বপ্রথম আমরা বলতে পারি আয়তকার চিত্রের দৈর্ঘ্য ইকুয়াল টু 60 মিটার আর প্রস্থ ইকুয়াল টু 42 মিটার। এটা তো বলেই দেওয়া আছে আমার। তাহলে আয়তকার চিত্রের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। সেই ক্ষেত্রফলটা আগে বের করে নিই, তারপর বুঝিয়ে দিচ্ছি। অতএব আয়তকার চিত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু 42 গুণ 60 এত বর্গ মিটার। তাহলে 42কে দিয়ে যদি 60কে গুণ করি, এই শূন্য প্রথম বসিয়ে দিলাম, 6 দিয়ে গুণ করলে 6 দুগুণ 12 2, হাতে থাকে 1, 4 6 24 আর 1 25, এত বর্গ মিটার। ওকে, এবার একটা জিনিস খেয়াল করো, আমি এই যে ক্ষেত্রফলটা বের করেছি সেটা কিন্তু পুরো আয়তকার চিত্র, এই যে আমার হাত যেখান থেকে নড়ছে সমস্ত জায়গার ক্ষেত্রফল কিন্তু আমি বের করে নিয়েছি। আমাকে বলেছে এই মাঝখানের বৃত্তটা বাদে, বাদে মানে কি বিয়োগ। তাহলে মাঝখানের বৃত্তটার ক্ষেত্রফল যদি বের করে সম্পূর্ণ আয়তকার চিত্র থেকে বাদ দিয়ে দিই, অর্থাৎ বিয়োগ করে দিই, তাহলেই তো এই বাকি জায়গা পড়ে থাকে। আই রিপিট, আমি সম্পূর্ণ আয়তকার চিত্রের ক্ষেত্রফল যে বের করেছি, এবার যদি বৃত্তের ক্ষেত্রফলটা বের করে সম্পূর্ণ জায়গা থেকে তুলে নিই, বাদ দিয়ে দিই, তাহলেই তো এই বাকি জায়গাটা থাকে। সেই কাজটাই আমরা করব। তাহলে বৃত্তের ক্ষেত্রফল বের করব, সম্পূর্ণ জায়গা থেকে বৃত্তের ক্ষেত্রফলটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে এই জায়গা লিখছি যে বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু কত বলেছিল? 14 মিটার। অতএব বৃত্তের ক্ষেত্রফল সেটা মানে কি আমরা জানি পাই ইন্টু আর স্কোয়ার মানে 14 গুণ 14 এত বর্গ মিটার। তাহলে এই জায়গা থেকে আমরা এখন হিসাব করি, পাই মানে কত দ্রুত বলো আগে দ্রুত। পাই মানে হচ্ছে 22/7। তাহলে এখানে রইল 14 গুণ 14 এত বর্গ মিটার। 7 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 7 দুগুণ হয় 14। তাহলে আমাদের পড়ে রয়েছে 22 গুণ 14 দুগুণ হয় 28। তাহলে 22-এর ঘরের নামটা 8 22-এ একবারে পড়বো। আচ্ছা, তাহলে এই দিক দিয়ে গুণ করো। 28 দুগুণ হয় 56, 6 হাতে থেকে আমাদের 5, 28 দুগুণ 56 আর 5, 56 আর 5 হয় হচ্ছে 61। তাহলে এত বর্গ মিটার। ওকে, ক্লিয়ার হলো কথাটা? তাহলে আমাদের বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেছি, সম্পূর্ণ জায়গার ক্ষেত্রফল পেয়ে গেছি। সম্পূর্ণ জায়গা থেকে বৃত্তটাকে বাদ দিলে, এই বাকি জায়গাটা পড়ে থাকে। তাহলে আমরা লিখব বৃত্ত বাদে অবশিষ্ট জায়গার ক্ষেত্রফল। বৃত্ত বাদে অবশিষ্ট জায়গার ক্ষেত্রফল, তাহলে সেটা আমরা কি লিখব? 2520 বিয়োগ 616 এত বর্গ মিটার। ওকে, তাহলে 2520 থেকে 616 যদি বাদ দিই, 6 আছে কত হলে 10 হবে, 4 হলে হাতে থাকে আমাদের 1 আর 2 মিলে গেলে 0, 6 আছে কত হলে 15 হবে, 9 হলে হাতে থাকে আমাদের 1, তাহলে এই জায়গা থাকে 1, তাহলে 1904 এত বর্গ মিটার। এই যে বাকি জায়গার ক্ষেত্রফল কিন্তু বেরিয়ে গেছে। এইবার আমাদের প্রশ্নে বলেছে এই বাকি জায়গায় লাগাতে হবে ঘাস, যার 1 বর্গ মিটারে খরচ করতে হবে কত টাকা? 75 টাকা। তাহলে বলেছে বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গ মিটারে 75 টাকা হিসাবে কত টাকা খরচ হবে। ওকে, সেটা কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এই বাকি জায়গায় এখন আমরা ঘাস লাগাবো। তাহলে এই জায়গায় আমরা আমি কিন্তু সব এই জায়গায় এই ফাঁকা জায়গাটা আমি লিখছি, যেহেতু মুছে দিলে অঙ্কটা তোমরা পরে দেখতে পাবে না, তাই আমি এই ফাঁকা জায়গায় বাকি অঙ্কটুকু করছি। তোমরা কিন্তু পরীক্ষার খাতায় এর নিচ দিয়েই লিখবে। ওকে, তাহলে আমি এই জায়গাটাই বাকি অঙ্কটুকু করার চেষ্টা করছি। যে অতএব ঘাস লাগাতে মোট খরচ হবে 1 বর্গ মিটারে খরচ হবে 75 টাকা। আর এই জায়গায় আমাদের বলেছে 1904 বর্গ মিটার মোট আমাদের আছে। তাহলে এই জায়গা গুণ করি, একদম ছোটদের মতন যেমন গুণ শিখেছি সেইভাবে গুণ করে দিই। তাহলে গুণ করলে পরে এই জায়গা 5 দিয়ে প্রথম গুণ করবো, 4 5 20, 5 দিয়ে গুণ করলে 5 নং 45, হাতে থাকে আমাদের 4, 5 × 5 = 4 9, 7 দিয়ে গুণ করবো 4 7 28, 28 কেন একবারে বসিয়ে দিলাম, এই জায়গা শূন্য রয়েছে তো তাই একবারে বসিয়ে দিলাম। 7 নং 63 3, হাতে থাকে আমাদের 6, 7 × 7 = 6 13। তাহলে এই জায়গা রইল 0, 8 আর 2 10 0, হাতে থাকে আমাদের 1, 5 আর 2 7 আর 1 8, হাতে কিছুই থাকে না, 9 আর 3 12 2, হাতে থাকে আমাদের 1, 3 আর 1 4, আর এই যে পড়ে রইল। তাহলে এত টাকা মোট কিন্তু আমাদের খরচ হবে।
তাহলে এই ছিল কিন্তু আমাদের 8 নম্বর দাগের অঙ্কটি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা কিন্তু খুব একটা কঠিন নয়। চলো সামনের দিকে এগোবো। যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে, আমি আবার সেটাকে রিপিট করার চেষ্টা করব। চলো সামনের দিকে এগোই তাহলে। এবার প্রশ্ন নম্বর 9, ইটলগাছা ফ্রেন্ড অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের চারিদিক বরাবর একটি 7 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে যেটুকু পড়লাম আমি যা বুঝেছি সেটাকে লিখে নিই যে ইটলগাছা ফ্রেন্ড অ্যাসোসিয়েশন একটা ক্লাবের বৃত্তাকার মাঠ, এই যে একটা বৃত্তাকার মাঠ মনে করো, সেই বৃত্তাকার মাঠের চারিদিকে, এই বৃত্তাকার মাঠের কিন্তু চারিদিকে, বৃত্ত তো হয়নি, টেরাবৃত্ত হয়ে গেছে, তারা একটা মুছে ঠিক করে দিয়ে নিই, পুরোটাই মুছে দিই, নতুন করে আঁকি। এই একটা বৃত্তাকার মাঠ আছে, এই যে বৃত্তাকার মাঠ মোটামুটি যা হয়েছে, এই বৃত্তাকার মাঠের চারিদিকে, চারিদিকে মানে বাইরে দিয়ে, এই যে বাইরে দিয়ে আঁকলাম, ঠিক আছে, চারিদিকে 7 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে এই রাস্তাটার দৈর্ঘ্য এইটা কিন্তু 7 মিটার। ওকে, এইটুকু আমি বুঝেছি। এবার বাদ বাকিটুকু পড়ি, আবার প্রথম থেকে পড়ছি আর স্ক্রিনে কোশ্চেনটা দিয়ে দিচ্ছি। ইটলগাছা ফ্রেন্ড অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের চারিদিক পরিধি বরাবর একটি 7 মিটার চওড়া রাস্তা আছে। বৃত্তাকার পার্কের পরিধি 352 মিটার। তাহলে এই বৃত্তাকার পার্ক অর্থাৎ লাল কালারের যেটা, ওটা হলো 352 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে রাস্তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। প্রথম এটা বলেছে এবং বলেছে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে মোট কত টাকা হিসাব খরচ হবে হিসাব করে লিখি। তাহলে প্রথম এখানে কিন্তু দুটি প্রশ্ন করেছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে এই রাস্তাটির ক্ষেত্রফল কত হবে, এই রাস্তাটির ক্ষেত্রফল কত হবে, এইটা আমাকে ফার্স্ট জিজ্ঞাসা করেছে। আর দ্বিতীয় জিজ্ঞাসা করেছে এই রাস্তাটি প্রতি বর্গমিটার 20 টাকা হিসেবে বাঁধাতে মোট কত টাকা খরচ হবে। তাহলে দুখানা প্রশ্ন আছে কিন্তু। তাহলে দেখো আমাদের এই যে বৃত্তাকার মাঠ, এই বৃত্তাকার মাঠের পরিধি আমরা ব্যাসার্ধ আমরা 8 ধরে নিলাম। তাহলে এই জায়গায় আমরা লিখছি যে ধরি বৃত্তাকার পার্কটির ব্যাসার্ধ ইকুয়াল টু আর মিটার। ওকে, ছোট হাতের আর মিটার আমরা ধরে নিলাম। এবার এই বৃত্তাকার পার্কটির পরিধি কিন্তু আমাদের বলে দেওয়া আছে কত, 352 মিটার। তাহলে আমরা প্রশ্ন মতে কি একটা জিনিস লিখতে পারি যে এর পরিধি ইকুয়াল টু 352 মিটার। একটা কথা সব সময় জন্য মনে রাখবে, প্রশ্নে কিন্তু তোমাকে কিছু একটা বলে দেওয়া থাকবে, সেখান থেকে তুমি একটা প্রশ্ন মতে বানাবে, সেখান থেকে আর বের করবে। ব্যাসার্ধটা মূল টার্গেট। একটা বৃত্ত চ্যাপ্টারে যদি তুমি ব্যাসার্ধ বের করে নিতে পারো তাহলে পরিধি ইজিলি 2 পাই আর করে দেবে, অথবা ক্ষেত্রফল পাই আর স্কয়ার করে দেবে। যদি কোনো জায়গায় ঘাস লাগাতে হয়, ইট বাঁধাতে হয়, সে জায়গায় গুণ করে দেবো ক্ষেত্রফলের সঙ্গে, বেড়া দিতে হলে পরিসীমার সঙ্গে গুণ করে দেবো, তাই না? তাহলে সর্বপ্রথম আমাদের টার্গেট থাকবে বৃত্তের ব্যাসার্ধ বের করা। সেই জন্য আমরা এই জায়গায় লিখছি যে অতএব 2 পাই আর মানে বৃত্তের পরিসীমা, সেই পরিসীমাটা বলেছে 352। তাই আমি এটা লিখে দিলাম। তাহলে এই জায়গা থেকে 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু এখানে পড়ে রইল আর ইকুয়াল টু 352 আমি লিখে দিলাম। তাহলে সেখান থেকে আর ইকুয়াল টু কোনাকুনি চলে যাবে সবাই, ডান দিকে যেটা থাকে সেটা আগে লিখে নিতে হয়। 7 এইদিকে নিচে আছে, ওইদিকে গেলে উপরে হবে, 22 আর 2 ওইদিকে উপরে আছে, সেটা এইদিকে গিয়ে নিচে চলে আসবে। তাহলে এবার আমরা কাটাকাটি করি। তাহলে কাটাকাটি যদি করি 22 দিয়ে কাটবো, 11 দিয়ে কাটবো 22কে, 11 দিয়ে কাটলে পরে 11 দুগুণ 22 হয়, 11 দিয়ে কাটলে 3 11 33, আর এই জায়গা থেকে হচ্ছে আমাদের 2 22, 11 দুগুণ 22, 2 দিয়ে এই দেখো 2 দুগুণ তো একবারে 4 হয়, এভাবে কাটলে কি বুঝবে 2 দুগুণ 4, 4 দিয়ে কাটলে হয়েছে 8, আদারওয়াইজ তুমি 2 দিয়ে কাটলে হবে 16, আর 16কে 2 দিয়ে কাটলে 8, একই কথা। তো আমরা একবারে কেটে দেবো, অত হিজিবিজি কেন করবো, আমরা তো স্মার্ট হয়ে গেছি, বড় হয়ে গেছি, তাই না? স্মার্টফোন ব্যবহার করি তো সবাই, বড় হয়ে গেছি তো অত ভাবলে হবে নাকি। এই যে 2 দুগুণ 4, আর এই জায়গা ছিল হচ্ছে কত আমাদের 32 ছিল, তাহলে 32কে 4 দিয়ে যদি কাটি তাহলে হয় 8। তাহলে কিন্তু আর ইকুয়াল টু, অতএব আর ইকুয়াল টু 8 গুণ 7, 7 8 56, আর ইকুয়াল টু 56। তাহলে 56 মিটার পেয়েছে আমরা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে সর্বপ্রথম আমাকে যে কাজটা করতে হবে, এক এক করে আগে অঙ্কের মোটিভটা বুঝো। আমাকে বলেছে রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। আমি যদি এই সম্পূর্ণ জায়গার ক্ষেত্রফল বের করে তার থেকে মাঝখানে জায়গাটা তুলে বাদ দিয়ে দিই, তাহলেই তো এই রাস্তাটা পড়ে থাকে। তাহলে সম্পূর্ণ জায়গার ক্ষেত্রফল থেকে মাঝখানের জায়গাটা আমাকে বাদ দিতে হবে, তাহলেই কিন্তু আমার এই রাস্তাটা পড়ে থাকে। সেই জিনিসটা আমি যদি তোমাদের একটা থিওরি বোঝানোর চেষ্টা করি, দেখো এই জায়গার থেকে আমার পেন কোন জায়গাতে নাড়াচাড়া হচ্ছে অন্য কালিতে বোঝাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এই জায়গা থেকে এইটুকু হলো বাইরের বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বাইরের বৃত্তের ব্যাসার্ধ আমি বড় হাতের আর ধরলাম,
আর ভিতরের বৃত্তের ব্যাসার্ধ তো ছোট হাতের আর আছে, তাহলে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল পাই বড় হাতের আর স্কোয়ার। তার থেকে যদি ভিতরের বৃত্তটা আমরা বাদ দিয়ে দিই পাই ছোট হাতের আর স্কোয়ার, সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল থেকে ভিতরের বৃত্তটা বাদ দিয়ে দিলাম, তাহলেই তো পড়ে থাকে রাস্তা। তাহলে এটাই হলো রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফলের সূত্র কি হলো? পাই বড় হাতের আর স্কোয়ার মাইনাস পাই ছোট হাতের আর স্কোয়ার। থিওরিটা আমি বোঝানোর চেষ্টা করেছি, থিওরিতে ডাইরেক্ট অঙ্ক করে দেবো, অসুবিধা কোথায় আছে? থিওরি যদি তুমি ঠিক করে বুঝতে পারো ভাই, তাহলে তোমার অঙ্ক করতে কোথায় অসুবিধা আছে? আর নাকি বলদের মতন প্রথমে আমি সম্পূর্ণ জায়গার ক্ষেত্রফল বের করবো, তারপরে আমি ভিতরের ক্ষেত্রফল বের করবো, দুটো বিয়োগ করে দেবো। ও তো বলদ যারা তারা করে, স্মার্ট যারা তারা স্মার্টলি ভাবতে শেখে। ওকে, তাহলে চলো আমরা সামনের দিকে এগোই। তাহলে আমরা এই জায়গায় লিখবো অতএব রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, যে জিনিসটা আমি বুঝিয়েছি সেই জিনিসটাই কিন্তু এই যে লিখছি, পাই বড় হাতের আর স্কোয়ার মাইনাস পাই ছোট হাতের আর স্কোয়ার। এখানে দেখো ছোট হাতের আরের তুমি কিন্তু যে পরিচয় সেটা কিন্তু দিয়ে দিয়েছো, কিন্তু বড় হাতের আরের কোনো পরিচয় তুমি দাওনি, তাই জন্য এই জায়গা সাইডে লিখে নেবে বড় হাতের আর ইজ ইকুয়াল টু ছোট হাতের আর প্লাস 7। এই যে ছোট হাতের আর আর এইটুকু হলো 7, ছোট হাতের আর প্লাস 7। ক্লিয়ার হলো কথাটা? ক্লিয়ার তো কথাটা? তাহলে এই জায়গায় আমরা লিখে নিচ্ছি। এবার দেখো দুই জায়গা থেকে পাই কমন চলে গেল, ভালো করে বুঝে নেবে কিন্তু, দুই জায়গা থেকে পাই কমন চলে গেল, পরে থেকে বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার। তাহলে এইবার এই যে যে জিনিসটা রয়েছে, পাই মানে আমার 22/7 ইন্টু বড় হাতের আর স্কোয়ার। দেখো ছোট হাতের আর মানে 56, ভালো করে বুঝবে, ছোট হাতের আর মানে 56, তার সঙ্গে আমার 7 যদি যোগ করি তাহলে হয় 63, তাই 63 স্কোয়ার লিখলাম। ছোট হাতের আর মানে 56 তার স্কোয়ার লিখেছি। এবার তোমরা ভাবছো এই যে জিনিস আমি লিখে দিয়েছি, এবার এই স্কোয়ার বের করা তো যাই তাই ব্যাপার না, তাহলে কঠিন হয়ে যাবে ব্যাপারটা। কঠিন কেন ভাববে? আমি যতক্ষণ আসি কোনো জিনিস কঠিন হবে না, আসি কেন আমি এই জায়গায়, তাই বলো তো তোমরা দেখি। তাহলে মন দিয়ে তোমরা দেখো কিভাবে আমি কি করছি, দেখো প্রত্যেকটা জিনিস সহজ হয়ে যাবে। তাহলে আমি এই জায়গায় যে কাজটা করব, 22/7 গুণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র হয়, সেটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই জায়গায় আমরা লিখলাম 63 প্লাস 56, সেটাগুলো রাফ করে নিলাম। 63 প্লাস 56 করলে পরে এই জায়গা থেকে হচ্ছে 9, আর এই জায়গা থেকে হচ্ছে 11, 6 আর 3 9, 5 আর 6 11। তাহলে এই জায়গা যোগ করলে হয় কত? 119। আর একটা কি 63 বিয়োগ 56 যদি আমরা করি, তাহলে এই জায়গা থাকে শুধুমাত্র আমাদের কিন্তু 7। ক্লিয়ার হলো কথাটা? তাহলে আবার দেখো এই জায়গায় আমি যে কাজটা করেছি সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটা মানে এ প্লাস বি এ মাইনাস বি। ক্লিয়ার কথাটা? এ প্লাস বি, এই যে এ মাইনাস বি, এই যে পরিষ্কার হয়েছে। তাহলে 7 কেটে গেল, দেখো কত সহজে অঙ্ক হয়ে গেল না। আমার স্কোয়ারের দরকার আছে, কিছু দরকার আছে, সহজ হয়ে যাবে কিন্তু। আর সাইডে কিন্তু অবশ্যই বর্গমিটার লিখো, নাহলে কিন্তু অঙ্কটা ভুল বোঝায়। অঙ্কটা কিন্তু সঠিক করতে হলে এটা লিখতে হবে। তো নিচে আর জায়গা নেই, আমি এই সাইডেই লিখে দিচ্ছি, তোমরা কিন্তু নিচ দিয়েই লিখবে। ওকে, নিচ দিয়েই লিখবে, আমার নিচে তো আর জায়গা নেই, তাই আমি সাইডে চলে যাচ্ছি। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি 22 গুণ 119 পড়ে রয়েছে, সেটাই জায়গা লিখে নিলাম 22 গুণ 119। আর এই জায়গাটা একটু মুছে ক্লিন করে নিচ্ছি আমি, এইগুলো তো দরকার নেই, আর আমি একটু মুছে ক্লিন করে নিই এই জায়গাটা। ওকে, তাহলে এই দেখো 22-এর ঘরে যদি নামতা পড়ি, তাহলে এই জায়গায় আমাদের রয়েছে কিন্তু বর্গমিটার এককটা অবশ্যই দিও। 22-এর ঘরে যদি নামতা পড়ি, তাহলে 9 22-এ হয় 198, 198-এর 8 বসে গেছে, হাতে কিন্তু 19 রয়েছে। 22-কে 22 আর 19 কত হয়? 41, হাতে থাকে 4। 22-কে 22 আর 4 কত হয়? 26। তাহলে এত বর্গমিটার কিন্তু আমার রাস্তার ক্ষেত্রফল ডাইরেক্ট বেরিয়ে গেছে, যে রাস্তার ক্ষেত্রফল। এবার আমাদের বলেছে ওই রাস্তায় কি করতে হবে? বাঁধাতে হবে, যেখানে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে খরচ হবে। তাহলে মোট কত টাকা খরচ হবে সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে এটা বের করা কি কঠিন হবে নাকি? এই হলো মোট জায়গা রয়েছে, এক এক বর্গমিটারে 20 টাকা খরচ হয়, তাহলে মোট কত টাকা খরচ হবে? এটাকে 20 দিয়ে গুণ করলে অঙ্ক হয়ে যাবে না? তাহলে আমি করার আগে করে ফেলো কত হবে উত্তর, আমি এই জায়গাটাই করে নিচ্ছি। ওকে, তাহলে এই জায়গায় আমি দাগ টেনে দিই একটু। তাহলে এই জায়গায় আমি লিখব রাস্তা বাঁধাতে মোট খরচ হবে, রাস্তা বাঁধাতে মোট খরচ হবে সমান সমান 2618 গুণ 20, এত টাকা। তাহলে 20 শূন্য বসে গেল, 8 দুগুণ 16 6, হাতে থাকে 1, 2 2 আর 3, 6 দুগুণ 12 2, হাতে থাকে আমাদের 1, 2 দুগুণ 4 আর 5। তাহলে 52,360 টাকা মোট খরচ হবে। তাহলে এই ছিল কিন্তু আমাদের অঙ্কটি।
খুব একটা টাফ অঙ্ক নয়, কিন্তু এই জায়গায় কেন এটা লিখেছি সেটা কিন্তু আমি যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আমি বলবো স্মার্ট ওয়েতে অঙ্ক করার চেষ্টা করো, বোকার মতন তো সবাই করে। পৃথিবীতে দেখো অরিজিৎ সিংয়ের গান গেয়ে অনেকেই বিখ্যাত হচ্ছে, অরিজিৎ সিং কি সবাই হতে পারে? এক্সট্রা ট্যালেন্ট নিয়ে যারা জন্মায় পৃথিবীতে কিন্তু তারাই শুধুমাত্র দাম পায়, অন্য কেউ কিন্তু দাম পায় না। সবসময় একটা কথা মনে রাখবে, বুদ্ধিমান ব্যক্তিরা এটা বলে গেছে, কাউকে অনুসরণ করো, কাউকে কোনো সময় অনুকরণ করার চেষ্টা করবে না। মনে করো আমি কোনো একটা অঙ্ক করছি, সেই অঙ্কটা আমি কিভাবে তোমাদের বোঝাচ্ছি সেটা তোমরা দেখো, শেখো, আমাকে অনুসরণ করার চেষ্টা করো, কিন্তু আমি কিভাবে করছি, কিভাবে লিখছি সেটা কিন্তু অনুকরণ করার চেষ্টা করো না। অনুকরণ করে জীবনে বেশি দূর কিন্তু এগোনো যাবে না। অনুসরণ যদি করো তাহলে জীবনে কিন্তু সবসময় আগে এগিয়ে যাবে, আর জীবনে সবসময় উত্তম হওয়ার চেষ্টা করবে। যে কোনো জিনিস সবাই যেভাবে ভাবছে আমি তো সেটা ভাববই, তাছাড়া এক্সট্রা আমি কি ভাবতে পারি, তাহলেই কিন্তু জীবনে তুমি দাম পাবে। দেখো লতা মঙ্গেশকর, লতা মঙ্গেশকর একজন কিন্তু বিখ্যাত গায়িকা, যিনি আগের বছর আমাদের মারা গিয়েছিলেন। কিন্তু উনি একটা মানে খুবই বিখ্যাত, এত বিখ্যাত ওনাকে কিন্তু কোকিল কণ্ঠী বলা হতো, তাই না? উনি বৃদ্ধ বয়সে এত সুন্দর আওয়াজ বের করতো যেগুলো শুনলে আর কি মন শান্ত হয়ে যাবে। সেই আমার লতা মঙ্গেশকরের গান আমাদের রানু মণ্ডল গিয়ে একবার বিখ্যাত হলো। বিখ্যাত হওয়ার পর কতদিন উনি রয়েছে 2 মাস 3 মাস পরে রানু মণ্ডল হারিয়ে গেছে। তাহলে কাউকে কোনো সময় জন্য অনুকরণ করতে নেই, করতে হয় অনুসরণ। আর আমাদের যে লতা মঙ্গেশকর ম্যাডাম ছিলেন, সেই ম্যাডাম কীভাবে গান গাইছে, তার গানটা কতটা পারফেক্ট হচ্ছে, আমি সেটা কীভাবে করতে পারি। কিন্তু উনি একদম হুবহু যেটা করছে আমি যদি সেটাই করি তাহলে বেশি দিন কিন্তু এই জগৎ আমাদের মনে রাখবে না, সবসময় ইউনিক কিছু করার চেষ্টা করবে, এটার জন্য মনে থাকে। ওকে চলো সামনের দিকে এগোবো। তাহলে এবার আমরা কিন্তু করব 10 দাগের অঙ্ক। দেখো এবার 10 দাগের প্রশ্নে কি বলেছে, আনোয়ারা বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারিদিকে প্রতি মিটার 18 টাকা 50 পয়সা হিসেবে বেড়া দিয়ে 2664 টাকা খরচ করেছেন। তাহলে আনোয়ারা বিবি যে কাজটা করেছে আমি আগে সেটা বোঝানোর চেষ্টা করি। একটা অর্ধবৃত্তাকার জায়গা আছে, এই যে একটা অর্ধবৃত্তাকার জায়গা আছে, তিনি তার এই অর্ধবৃত্তাকার জমির চারিদিকে 18 টাকা 50 পয়সা হিসাবে মোট আমাদের কিন্তু 2664 টাকা খরচ করেছেন। একটু আগে একটা অঙ্ক দেখিয়েছিলাম না, সেই বেড়া দেওয়ার অঙ্ক, ঠিক সেরকমই অঙ্কটাও। তাহলে এই জায়গায় আমরা ধরি অর্ধবৃত্তের ব্যাসার্ধ ইজুয়াল টু আর, এককটা কি বলেছে, এককটা কিন্তু মিটার বলেছে, আর মিটার। তাহলে একটা জিনিস আমি থিওরি বোঝানোর চেষ্টা করব, মন দিয়ে দেখবে আর বুঝে নেবে। আমাদের যদি একটা সম্পূর্ণ বৃত্ত থাকতো, এই যে সম্পূর্ণ একটা বৃত্ত থাকতো, সম্পূর্ণ বৃত্তের পরিসীমার সূত্র কি হয়, 2πr। তাহলে সম্পূর্ণ বৃত্ত যদি 2πr হয় তাহলে অর্ধেক হলে 2πr অর্ধেক অর্থাৎ πr হবে। তাহলে πr মানে কোনটুকু জায়গা, এর অর্ধেক। তাহলে অর্ধেক আমি এই যে মুছে দিলাম, এই যে অর্ধেক। তাহলে এই বাইরের যে জায়গাটা এটা কিন্তু πr। কিন্তু আনোয়ারা বিবির অর্ধবৃত্তাকার জমি সম্পূর্ণ ঘিরতে চাইছে, তাহলে এবার আনোয়ারা বিবি কী করেছিল, এই জায়গাটা জুড়ে দিয়েছিল। তাহলে আমরাও এই জায়গাটা জুড়ে দেবো, তাই তো? তাহলে এই জায়গাটা জুড়ে দিলে পারে এইটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এটা আর হবে, এটাও আর হবে, তাহলে এক্সট্রা কী রইল, 2r। আমরা অনেক সময় যখন অঙ্ক করি, যখন লিখি যে অর্ধবৃত্তাকার জমির পরিসীমা মানে πr, তো বাইরের জায়গাটা আর ভিতরের জায়গাটা রইল +2r। স্টুডেন্টরা জিজ্ঞাসা করে স্যার 2r কেন এখানে যোগ হলো? একদম সহজ লজিক ভাই, একদম সহজ লজিক। এই জায়গায় তুমি যদি এরকমভাবে দেখো যে সম্পূর্ণ বৃত্তটা রয়েছে, সম্পূর্ণ বৃত্ত, এই সম্পূর্ণ বৃত্তের পরিসীমা মানে 2πr। তাহলে অর্ধবৃত্ত যদি আমরা নিই তাহলে অর্ধবৃত্তের এই যে বাইরের বাঁকানো জায়গাটা সেটা মানে হচ্ছে πr। তার সঙ্গে যদি আমি এই বৃত্তের ব্যাস অর্থাৎ এটা যদি আর, এটা যদি আর হয় তাহলে এইটুকু হলো 2r, সেটা যদি যুক্ত করি তবেই তো অর্ধবৃত্তাকার জমির পরিসীমা পাওয়া যাবে। তাহলে অর্ধবৃত্তাকার জমির পরিসীমার সূত্র হলো πr + 2r, এটা যেন মনে থাকে। তাহলে এই জায়গায় আমরা লিখব যে অতএব অর্ধবৃত্তাকার জমির পরিসীমা সমান সমান πr + 2r এত মিটার, এটা যেন মনে থাকে। এইবার এই আনোয়ারা বিবি কি করেছে, এই অর্ধবৃত্তাকার জমির চারি সাইডে বেড়া দিয়েছে, প্রত্যেকটা জায়গায় 18 টাকা 50 পয়সা খরচ হয়েছে এবং তার মোট খরচ হয়েছে হচ্ছে 2664 টাকা। তাহলে এই জায়গা কতটা জায়গা আছে, 2664কে যদি 18.5 দিয়ে ভাগ করে দিই তাহলেই হয়ে যাবে। তাহলে আমি কি বলতে পারি যে পরিসীমা, অর্ধবৃত্তাকার জমির পরিসীমা, সেই পরিসীমা ইজুগাল টু, পরিসীমা মানে πr + 2r, এই পরিসীমা ইজুগাল টু 2664 মোট খরচ হয়েছে আর এক এক জায়গায় খরচ হয়েছে 18 টাকা 50 পয়সা। এই হলো আমাদের জিনিসটা। এখান থেকে আর বের করতে বলেই তো অঙ্ক হয়ে যাবে, একদম সহজ জিনিস। আর বের করবো, এটাই আমাদের টার্গেট। বলত কোথাকার বোঝে না। চলো সামনের দিকে এগো, আমার আগে যেন হিসাবটা হয়ে যায়। দেখো এই টোটাল জায়গা থেকে আমরা আর কমন নিয়ে নিলাম, তাহলে এই জায়গা পড়ে থাকে π + 2 ইজুগাল টু 2664, দশমিক তুলে দিলে উপরে যায় 100 আর নিচে রয়েছে 1850।
তাহলে এই 0 0 একটা কেটে গেল। তাহলে এইবার আমরা এই জায়গায় যে কাজটা করব, পায়ের মান বসিয়ে দেবো। পাই মানে 22/7, আর এই জায়গায় রয়েছে +2 ইজুকাল টু এই জায়গায় রয়েছে আমাদের কত 2664, আর ইন্টু রয়েছে 10, আর নিচে রয়েছে আমাদের 10টাকে কেটে দিই, বুঝলে? একটা কাজ করি, 10টাকে 5 দিয়ে কেটে দিই। 5 দিয়ে যদি এই জায়গায় আমরা কেটে দিই, তাহলে 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 5 দিয়ে কাটলে 3 5 15, হাতে থাকে আমাদের 3, আর এই জায়গায় রইলো 35, 5 7 35। তাহলে আমরা 10টাকে কেটে দিয়েছি, পড়ে রয়েছে উপরে শুধুমাত্র 2, আর নিচে রয়েছে কিন্তু 37। ঠিকঠাক করে দেখবে, ওকে? তাহলে এইবার এই জায়গায় আমরা লসাগু করব। তাহলে আর এই জায়গায় 7 লসাগু হয়, তাহলে এই জায়গায় 22 প্লাস 7 দুগুণ হয় 14, আর এই দিকে পড়ে রয়েছে 2664 গুণ 2 ভাগ রয়েছে 37। তাহলে এইবার আমরা যে কাজটা করি, দেখো এই জায়গায় কি হবে, এখন আমাদের আর ইন্টু নিচে রইল 7, আর উপরে 22 আর 14 যোগ করলে হয় 36। ক্লিয়ার কথাটা? তাহলে ডান দিকে পড়ে রয়েছে 2664 গুণ 2 ভাগ 37। তাহলে এই জিনিসটা আমি ওই দিকে লিখবো, একবারে লিখবো। কিভাবে লিখছি তোমরা খেয়াল করো। আর ইজুকাল টু ডান দিকে যা আছে সেটাকে লিখে নাও, 2664 গুণ 2 ভাগ হচ্ছে 37। দেখো 7 এই কোনাকুনি উপরে উঠে গেল, আর 36 ওই কোনাকুনি নিচে চলে এলো। তাহলে এই যে নিচে চলে এলো 36। ওকে, এবার এটাকে কাটাকাটি করতে হবে। তাহলে দেখো আমরা কাটাকাটি করব, যে যেভাবে পারো। কাটাকাটিটা তোমার ব্যক্তিগত অধিকার। আমি একবারে যদি ভাবি যে 36 দিয়ে এটাকে ভাগ করার চেষ্টা করব, আমি পারলে আমি সেটা করব, তোমরা পারলে তোমরা করবে, না পারলে তার জন্য শর্টকাট মেথড আছে। দেখো 6 আর 3 যোগ করলে কত হয়? 9। 6 আর 4 10, আর 4 16, আর 2 কত হয়? 18। তাহলে 18কে 9 দিয়ে ভাগ করা যায় তো? অবশ্যই যায়। তাহলে এই টোটাল সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। 9 দিয়ে ভাগ করি, 9 দিয়ে ভাগ করলে 4 নং 36, আর এটাকে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, তাহলে 9 দুগুণ 18, 18 আছে কত হলে 26 হবে, 8 হলে, তাহলে এই জায়গায় 8 বসালে 86, 9 নং 81, তাহলে এই জায়গা থেকে হচ্ছে 81 আছে কত হলে 86 হবে, 5 হলে 54, 6 নং 54। ক্লিয়ার হলো কথাটা? এবার আমরা এটাকে 4 দিয়ে কেটে দেবো। 4 দিয়ে যদি আমরা এই জায়গা কাটি, 4 7 হয় 28, 1 16, তাহলে পরে 4 4 16, আর 37 দিয়ে এটাকে যদি কেটে দিই, তাহলে 37 দুগুণ হয় আমাদের 74। তাহলে আর ইজুকাল টু আমরা কত পেয়েছি? আর ইজুকাল টু 2 2 7, 2 2 7 এত মিটার, তাই তো? হ্যাঁ। তাহলে আর ইজুকাল টু আমাদের রইল কত? 7 দুগুণ 14 দুগুণ 28 মিটার। এটা কিন্তু আমাদের আর এর মান রইল। ক্লিয়ার হলো কথাটা? আর এর মান আমরা পেয়ে গেছি 28 মিটার। এইবার আমাদের কি বলেছে, যে তিনি ওই অর্ধবৃত্তাকার জমিতে প্রতি বর্গ মিটারে 32 টাকা হিসাবে চাষ করতে চায়। তা চাষ যখন করে মানুষ, চাষ কোথা দিয়ে করে? ভিতর দিয়ে তো চাষ করে। তাহলে প্রথম ভিতরের সমস্ত জায়গা বের করতে হবে। তাহলে এই জায়গায় লিখবো যে অতএব অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল ইজুকাল টু পাই আর স্কোয়ার বাই 2 বর্গ মিটার। এই জায়গায় একটা প্রশ্ন সবাই করে যে পাই আর স্কোয়ার বাই 2 কেন করলাম, সেটা বুঝিয়ে দিই। মনে করো এই একটা আমাদের সম্পূর্ণ বৃত্তাকার জমি আছে, তার ক্ষেত্রফল মানে এই ভিতরের সমস্ত জায়গা। তাহলে এটাকে যদি অর্ধেক করে দিই, অর্ধেক, আগে এই বৃত্তাকার জায়গার ক্ষেত্রফল মানে কি? পাই আর স্কোয়ার, এটাই তো সূত্র ছিল আমাদের। তো এটাকে যদি অর্ধেক করে দিই, অর্ধেক, তাহলে দেখো তো এই যে আমাদের বৃত্তাকার যে ক্ষেত্রফলটা রয়েছে, ওই জায়গাকে আমার এই জায়গায় দাগ দেওয়ার জায়গা আছে? সমস্ত জায়গাতে এখনো দাগ দাগ রয়েছে। ক্ষেত্রফল মানে তো সব জায়গায় বোঝাচ্ছে নাকি? তাহলে অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল, এটাকে শুধুমাত্র 2 দিয়ে ভাগ করলেই হয়ে যায়। তাহলে সেই জায়গায় কিন্তু আর ওই জায়গায় 2 আর এগুলোর কিছু দরকার হয় না। পরিসীমা দরকার হলে বাউন্ডারি লাইনের কিন্তু আমাদের দরকার হয়। তাহলে সেটা মানে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি পাই মানে 22/7, আর এখানে রয়েছে আর মানে হচ্ছে 28 গুণ 28, আর নিচে কিন্তু রয়েছে আমাদের 2, এই দুইটা এই যে পাই মানে হলো 22/7, আর মানে হলো 28, তাই 28 গুণ 28 স্কোয়ার রয়েছে জন্য। তাহলে এইটা দিয়ে যদি কাটি, তাহলে 4 7 28, এটাকে যদি কাটি, তাহলে 2 দুগুণ 4, তাহলে 22 গুণ 28 দুগুণ রয়েছে কত? 56 এত বর্গ মিটার। তাহলে সেটা মানে আমরা কি লিখতে পারি? 22-এর ঘরের নামটা পড়ে দেবো, 6/22 132 2, হাতে থাকে আমাদের 13, 5/22 110, আর 13 হয় হচ্ছে 123 এত বর্গ মিটার। তাহলে এই হলো আমাদের অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল। কিন্তু আমাদের কি বের করতে বলেছে? ওই জমিতে আবার চাষ করতে হবে, তাই না? চাষ করতে মোট কত টাকা খরচ হবে? তা বলেছে প্রতি বর্গ মিটারে 32 টাকা করে খরচ হবে। তাহলে মোট কত খরচ হবে তোমরা বের করে নাও, এটা একদম সহজ কথা। তাহলে আমরা এই জায়গায় লিখবো অতএব জমিটি চাষ করতে মোট খরচ হবে।
সমান সমান জায়গা রয়েছে কত 1232 আর খরচ হবে কত 32 টাকা করে, তাই তো? হ্যাঁ, তাহলে এত টাকা, তাহলে এই জায়গায় এত টাকা লিখি। 32 ঘরের নামটা কি জানা আছে? যদি থাকে তাহলে একবারে করে দাও, আর নাহলে নর্মাল বাচ্চাদের মতন গুণ করে দাও। আমি বাচ্চাদের মতন একটু দেখাই, না হলে সবসময় বলবে স্যার অ্যাডভান্স লেভেলের করাচ্ছে, আমরা কিছু বুঝতে পারছি না, অসুবিধা হয়ে যাবে। বাচ্চাদের লেভেলে একটু করে দেখাই। এই জায়গায় 2 দুগুণ 4, 2 দিয়ে গুণ করলে 3 দুগুণ 6, 2 দিয়ে গুণ করলে 2 দুগুণ 4, 2 দিয়ে গুণ করলে 2 অক্ষে 2, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, 3 দুগুণ 6, 3 অক্ষে 3, তাহলে 4, এখানে 6 আছে 12, 2 হাতে থাকে 3, 1 থেকে 1, আর এই জায়গায় রইলো 9 আছে 13, আর একে 14, 4 হাতে থেকে 1, 6 2 8, আর একে 9, আর এখানে পুরো রইলো 3, তাহলে 39424 এত টাকা মোট খরচ হবে। এই গুণ যেগুলো করলাম না, এই গুণগুলো কিন্তু সবসময় তোমরা রাফে করবে, গুণ কোনো সময় এই জায়গা করবে না, সব রাফে করবে এই গুণগুলো। তাহলে আমি এই জিনিসটা মনে করো রাফ করেছি, এই যে মুছে দিলাম, এই যে মুছে দিলাম, তাহলে আমার খরচ হবে এই টাকাটা, শুধু আমি এই জায়গা লিখলাম, এই টাকাটা কিন্তু আমার খরচ হবে। আমি একটু সুন্দর করে লিখি 39424, তাহলে এই যে 39424 এত টাকা মোট আমার খরচ হবে। ক্লিয়ার হলো কথাটা? তাহলে এই ছিল আমাদের অঙ্কটা। তাহলে আমাদের 10 দাগের অঙ্ক যেটা বলেছে সেটা আমি কিন্তু সমাধান করার চেষ্টা করেছি। কিভাবে সমাধান করলাম তোমরা পুরো জিনিসটা দেখেছো, এইভাবে শিখে নাও। যদি কোনো জায়গায় শিখতে অসুবিধা হয় সেটা আমাকে জানাতে হবে। এছাড়া তোমরা অন্য কোনো চ্যাপ্টার যদি শিখতে চাও সেটাও কমেন্টে জানাবে, আমি দ্রুত থেকে দ্রুত সেটা দেওয়ার চেষ্টা করব। এখন থেকে তোমরা প্রতিনিয়ত তোমার ক্লাসে যে টেক্সট বুকটা আছে সেই টেক্সট বুকের কিন্তু সমস্ত অঙ্কের সমাধান এখানে পেয়ে যাবে উইথ সাজেশন। সামনে আমাদের 3rd সামেটিভ আসছে, 3rd সামেটিভের জন্য বেস্ট প্রিপারেশন নিতে হবে। বেস্ট প্রিপারেশনের সঙ্গে আমাদের সঙ্গে তোমরা জুড়ে থাকো। চলো সামনে এগোবো, 11 দাগ পড়ে ফেলো। এবার প্রশ্ন নম্বর 11, আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময়ে একবার প্রদক্ষিণ করলো, বৃত্তাকার মাঠ একবার প্রদক্ষিণ করলো, একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়াতে 30 সেকেন্ড কম সময় লাগলো। তার গতিবেগ 9 মিনিট পার সেকেন্ড হলে স্কুল মাঠটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমার বন্ধু রজত ও কি করেছে, একটা বৃত্তাকার মাঠের চারিদিক বরাবর দৌড়াচ্ছে। দৌড়ে আমি এরকম টুকটুক টুকটুক করে দৌড়াচ্ছি, দৌড়াতে হলে আমার একটা সময় লাগবে, তাই না? একটা গান মনে করে গেল, চলতে চলতে মেরে ये गीत याद रखना कभी अलविदा ना कहना। সবসময় যেন চলার পথে যখন আমরা এগোই না, রাস্তাঘাটে অনেক কিছু আমরা দেখি, সেই স্মৃতিগুলো মেমোরিতে রাখার চেষ্টা করবে। এবং যদি কোনো সময় দেখো অসহায় কোনো ব্যক্তি তোমাদের সামনে সাহায্য প্রার্থী রয়েছে, তাকে অবশ্যই কিন্তু সাহায্য করবে তোমার যতটা ক্ষমতা আছে। খুব রিসেন্টলি আমাদের একটা ঘটনা ঘটেছে, যে আরজি করের মর্মান্তিক ঘটনা, সেটা কিন্তু আর কি বলবো, তোমরা সবাই জানো। এতটা মর্মান্তিক ঘটনা যে নৃশংস মানুষ যে এত নরপশু হতে পারে, ঘটনাটা না দেখলে আমরা জানতে পারতাম না। আর সেখানে আমাদের রাজ্য কি করছে, কি পদক্ষেপ নিচ্ছে, সেটা আমি কিছুই বুঝতে পারছি না। আমাদের প্রত্যেকের কিন্তু এই যে আমাদের দাবিটা রয়েছে যে এর সুবিচার চাই, সেই ব্যক্তি যিনি শিকার হয়েছেন তার সুবিচার অবশ্যই করা উচিত, যারা করেছে তাদের অবশ্যই শাস্তি দেওয়া উচিত, তার আত্মার শান্তি আমরা অবশ্যই কামনা করব। এবং প্রত্যেকটা ভাই বোনদের আমরা বলবো, বিশেষ করে বোনদের, তোমরা যখন রাস্তাঘাটে চলবে অবশ্যই কিন্তু সবার থেকে সতর্ক থাকার চেষ্টা করবে। যে দেখো চারিদিকে যে ঘটনাটা ঘটছে, কোনো একটা অ্যাক্সিডেন্ট যখন ঘটে গেছে, যার ঘটেছে একমাত্র সেই কিন্তু জানে, তার মা বাবাই কিন্তু অনুভব করতে পারছে কতটা বেদনা নিয়ে তাদের এখন বাঁচতে হবে। আমরা তো শুধু বাইরের থেকে সমবেদনা জানাচ্ছি, অনুভব করার চেষ্টা করছি, কিন্তু সেই যে ঘটনাটা তারা বুঝতে পারছে একমাত্র যে কি মর্মান্তিক ঘটনা। এটা সবসময় যেন সতর্ক থাকবে এবং সেফ থাকবে। অবশ্যই এর প্রোটেস্ট করবে, এটাকে কঠিনভাবে প্রোটেস্ট করা উচিত, কখনোই কিন্তু এটাকে মেনে নেওয়া উচিত না, মুখ বুজে থাকা উচিত না। আর এটা কখনোই ভাববে না যে ওটা ওদের সঙ্গে ঘটেছে, আমাদের সঙ্গে হয়নি তো আমরা কেন প্রতিবাদ করব। আজকে ওর সঙ্গে হয়েছে, কালকে আরেকজনের সঙ্গে হবে, পরশুদিন তোমার বাড়ির কারোর সঙ্গে হতে পারে। অবশ্যই কিন্তু এর প্রোটেস্ট করা উচিত আমাদের। ওকে, চলো আমাদের ক্লাসটা আমরা কন্টিনিউ করি। তাহলে বন্ধু কি করেছে, বন্ধু কিন্তু মাঠের চারিদিক বরাবর একবার দৌড়েছে, আর মাঠের ব্যাস বরাবর একবার দৌড়েছে। যে ব্যাস বরাবর একবার দৌড়েছে, মাঠের চারিদিক দৌড়াতে ওর যতটা সময় লেগেছে, ব্যাস বরাবর দৌড়াতে তার থেকে 30 সেকেন্ড কম সময় লেগেছে। তাহলে আমাদের চারিদিকে যে জিনিসটা আছে সেটাকে বৃত্তের কি বলা হয়, পরিধি। বৃত্তের পরিধি বের করতে হলে কিন্তু সর্বপ্রথম একটা বৃত্তের ব্যাসার্ধ আমাদের দরকার হয়। তাহলে এই জায়গায় আমরা লিখে নিলাম, ধরি বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর মিটার। ওকে, তাহলে বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি মানে 2 পাই আর মিটার। আর বৃত্তের ব্যাস, ব্যাস সমান সমান শুধুমাত্র 2 আর মিটার। আর যে রজত বন্ধুটা ছিল তার গতিবেগ কত ছিল, 9 মিটার পার সেকেন্ড। 9 মিটার পার সেকেন্ড কথাটার অর্থ কি,
এক সেকেন্ডে 9 মিটার পথ অতিক্রম করে। তাহলে এই জিনিসটা খেয়াল করো তো, আমি কি বলতে পারি যে 9 মিটার পথ অতিক্রম করে 1 সেকেন্ডে। অতএব 1 মিটার পথ অতিক্রম করে 1/9 সেকেন্ডে। সম্পূর্ণ মাঠটাকে প্রদক্ষিণ করতে চাইছে, অর্থাৎ 2πr মিটার পথ অতিক্রম করে 2πr/9 এত সেকেন্ডে। এই যে জিনিসটা আমি ঐকিক নিয়মে লিখলাম, সেটাকে তো সহজভাবেও ভাবা যেত। কি ভাবা যেত? যে একটি লজেন্সের দাম 10 টাকা, আমি 100 টাকার লজেন্স কিনেছি। তাহলে কটা লজেন্স কিনেছি? 100/10, মানে 10টি লজেন্স কিনেছি আমি। তাহলে ও 1 সেকেন্ডে যায় 9 মিটার। এতটা পথ যেতে কত সেকেন্ড সময় লাগবে ওর? এত ভাগ 9, ইজিলি বেরিয়ে যেত। ঐকিক নিয়মে আমি লিখে দিয়েছি, কিন্তু বলবো স্মার্ট ওয়ে অবলম্বন করো। কখনো এইভাবে ঐকিক নিয়মে করো না। বড় হতে শুরু করেছো, সব জিনিস শিখতে হবে। তাহলে এই জায়গায় আমরা লিখবো যে জিনিসটা, আমি কিন্তু ঐকিক নিয়মে তোমাদের দেখিয়ে দিয়েছি, এই জিনিসটা লিখবো না, ঐকিক নিয়মে আমরা লিখবো না। লিখবো রজতের গতিবেগ = 9 মিটার পার সেকেন্ড। অতএব 2πr মিটার পথ যায় = 2πr/9 সেকেন্ডে, যেটা কিন্তু আমি ঐকিক নিয়মে তোমাদের করে দেখিয়েছি, কিন্তু প্রশ্ন করতে পারবে না, কিন্তু আমি দেখিয়েছি। এবং 2r মিটার পথ যায় একইভাবে 2r/9 সেকেন্ডে। বলতেই পারি আমি এই কথাটা। এবার প্রশ্নে আমাদের কি বলেছে? এই দুটো ডিফারেন্স হলো 30 সেকেন্ড। এইটা যেতে যত সময় লাগে, এইটা যেতে তার থেকে 30 সেকেন্ড কম সময় লাগে। তাহলে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন 2πr/9 - 2r/9 = 30 সেকেন্ড। বলতে পারি তো এই কথাটা? কি বলতে পারবো তো? তাহলে এই জায়গায় আমাদের লসাগু হলো 9, আর এখানে 2πr - 2r = 30। উপর লাইন থেকে 2r কমন নিয়ে নিলাম, তাহলে 2r/9 নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে এই জায়গায় পড়ে থাকে আমাদের কত? 2r/9 চলে গেলে π-1 পড়ে থাকে = 30। এই জিনিসটা পেয়েছি আমরা। এবার আমরা যে কাজটা করব, এই জায়গায় এইখান থেকে সমাধান করে দিই, যেহেতু বোর্ডে খুব একটা জায়গা নেই, সেজন্য এই সাইডেই সমাধান করে দিই, নাহলে আবার মোছামুছি করতে হবে। তাহলে দেখো 2r/9, পাই মানে 22/7 - 1 = 30। 2r/9, এখানে 7 লসাগু হলো তো? তাহলে এখানে পড়ে থাকে 22 - 7, আর এইদিকে পড়ে রইল 30। এটা রয়েছে 2r/9 × 7, আর 22 থেকে 7 চলে গেলে থাকে হচ্ছে 15 = 30। তাহলে r = 30 × 9 × 7, বাই নিচে রইল 2 × 15, 2 আর 15 নিচে, 7 আর ওটা উপরে, 15 × 30, 2 2 কেটে দিলাম। তাহলে আমরা এই জায়গায় পেয়েছি কি? দেখো আমরা কিন্তু পেয়েছি r = 7 নং 63 পেলাম। তাহলে এত মিটার হলো ওই বৃত্তটার ব্যাসার্ধ। এটা কি আমাকে জিজ্ঞাসা করেছে? এটা জিজ্ঞাসা করেছে আমাকে? এটা কিন্তু আমাকে জিজ্ঞাসা করেনি, জিজ্ঞাসা করেছে বৃত্তটির ক্ষেত্রফল কত হবে। তাহলে সেটা বের করি আমরা। তাহলে লিখবো অতএব বৃত্তটির ক্ষেত্রফল সমান কি জানি? সূত্রটা দ্রুত বলবে, সব সময় জন্য আমার থেকে অ্যাডভান্স থাকতে হবে কিন্তু। πr² বর্গ মিটার। পাই মানে 22/7, আর মানে 63 × 63, 7 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 7 নং 63, তাহলে পড়ে রইল 22 গুণ, এই জায়গায় 3 নং 27 7, হাতে পড়ে থাকে 2, 7 6 নং 54, আর 2 56, এত বর্গমিটার। তাহলে এবার আমরা 22-এর ঘরের নামটা পড়ে ফেলবো, সহজ কথা। এই জায়গায় দেখি 7 22 154, 4 হাতে পড়ে থাকে 15, এই দেখো 154 4 বসে গেলে হাতে পড়ে থাকে 15। 6 22 132 আর 15, 132 আর 15 যদি বসাই তাহলে 100 কত হয়? 47। 147-এর 7 হাতে পড়ে থাকে 14, তাহলে এই জায়গায় রইলো 5 22 110 আর 14, তাহলে হয় 124, এত বর্গমিটার।
তাহলে এই ছিল আমাদের অঙ্কটা। যারা এই গুণগুলো করতে পারো না তারা ছোটদের মতন পাশাপাশি বসিয়ে উপর নিচে বসিয়ে গুণ করে নেবে, কোনো অসুবিধা নেই। তুমি যেভাবে গুণ করো, রাফে করো, দেখে করো, যা করো তোমার ব্যাপার সেটা। কিন্তু আমি বলবো একটু বড় লেভেলের চিন্তাভাবনা, পরবর্তী সময়ে যদি সায়েন্স নিয়ে পড়ার চিন্তাভাবনা থাকে তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। 21, 22, 23, 24 ঘরের নামটা যেমন দেখো আমি কিন্তু পড়ে ফেললাম, আমার ব্রেন কিন্তু দ্রুত বলে ফেলছে। সেই একটু আগে যে কথাটা আমি বললাম, আমি কিভাবে করছি অনুসরণ করার চেষ্টা করো, তাহলে জীবনে কিন্তু এগোতে পারবে, অনুকরণ করার দরকার নেই। যেমন আমি ধরো 22-এর ঘরের নামটা, 21-এর ঘরের নামটা এগুলো আমি বলে দিচ্ছি ফটাফট করে, তোমরাও চেষ্টা করো, মনে করার চেষ্টা করো, তাহলে কিন্তু সামনে এগোতে পারবে। ওকে, তাহলে চলো সামনের দিকে এগোবো। এবার আমরা 12 দাগের অঙ্ক করে ফেলবো। আমি কিন্তু প্রথমে এইভাবে করলাম, তারপরে এইটা, তারপরে ওখানে গিয়ে করলাম, জায়গা তো নেই, কি করবো বলো, ছোট্ট একটা বোর্ড নিয়ে তোমাদের পড়াচ্ছি, তো জায়গা যদি না থাকে সাইডে লিখতে হবে, তোমরা কিন্তু নিচ দিয়ে লিখবে সব। অঙ্কটা কিন্তু কঠিন ছিল না। প্রথম আমাদের বলেছিল কি, একটি বৃত্তে রজত আমার বন্ধু, সে কি করেছে, একটা বৃত্তাকার মাঠের চারিদিকে প্রদক্ষিণ করেছে এবং ব্যাস বরাবর গেছে। চারিদিকে যেতে যে সময় লেগেছে ব্যাস বরাবর যেতে তার থেকে 30 সেকেন্ড কম সময় লেগেছে। সেখান থেকে আমি বৃত্তের ব্যাসার্ধ বের করে নিলাম, সেখান থেকে তার ক্ষেত্রফল বের করে নিয়েছি। ওকে, বুঝেছো নিশ্চয়ই? চলো সামনের দিকে এগোবো। এবার 12 দাগের অঙ্কটা আমরা করে নেব। বারো দাগের অঙ্কে কি বলেছে, বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে একটি সমপরিসরের রাস্তা আছে। তাহলে মাঠের চারিদিক দিয়ে একটা রাস্তা আছে, রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। পথটির ক্ষেত্রফল 14,190 বর্গমিটার হলে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল বের করো। অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতন অঙ্ক। 11 দাগের অঙ্ক একটু আগে যেটা করলাম সেটাও পরীক্ষায় আসার মতন, এটাও পরীক্ষায় আসার মতন, দুটোই ভালো অঙ্ক। তাহলে আমাদের বকুলতলা গ্রাম রয়েছে, সেই গ্রামে একটা বৃত্তাকার মাঠ রয়েছে। তাহলে আমি একটা ছোট্ট বৃত্তাকার মাঠ আঁকার চেষ্টা করি। বৃত্তাকার হয়েছে না, টেরা হয়ে গেছে, তাহলে মুড়ছে ঠিক করে নিই তারাও। মনে করো এই যে বৃত্তাকার মাঠটি রয়েছে, এই বৃত্তাকার মাঠের চারিদিকে একটা সমপরিসরের রাস্তা আছে, এই যে সমপরিসরের রাস্তা আছে। তাহলে আমাদের বলেছে রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য অর্থাৎ সবুজ কালারের কালি এবং ভিতরের সীমারেখার দৈর্ঘ্য, এই দুটোর মধ্যে পার্থক্য কত, 132 মিটার। তাহলে আমি এই জায়গায় একটা জিনিস লিখব, যে আমি এই জায়গায় লিখে নিই যে ভিতরের ব্যাসার্ধ ছোট হাতের আর, বাইরের ব্যাসার্ধ বড় হাতের আর। বাইরের ব্যাসার্ধ মানে এই জায়গা থেকে এইটুকু, এই জায়গায় লিখেছি জন্য আবার ভেবে নিও না ওই রাস্তার ব্যাসার্ধ, তা কিন্তু না, এই কেন্দ্র থেকে বাইরে পর্যন্ত। তাহলে সেই কথাটাই এই জায়গায় লিখে নিই যে ধরি রাস্তাটির ভিতরের ব্যাসার্ধ ইকুয়াল টু ছোট হাতের আর মিটার, বাইরের ব্যাসার্ধ ইকুয়াল টু বড় হাতের আর মিটার, এটা আমরা ধরে নিলাম। ওকে, আমি তোমাদের একটু আগে শিখিয়েছিলাম রাস্তার ক্ষেত্রফলের সূত্র পাই বড় হাতের আর স্কোয়ার মাইনাস পাই ছোট হাতের আর স্কোয়ার, মনে পড়ে এই জিনিসটা শিখিয়েছিলাম একটু আগে। তাহলে সেই জিনিসটা মাথায় রেখেই কিন্তু আমরা এখানে অঙ্কটা করার চেষ্টা করব। এই রাস্তার ক্ষেত্রফল কিন্তু আমাদের বলে দেওয়া আছে কত, যে 14,190 বর্গমিটার, আর দুটোর পরিসীমার পার্থক্য বলে দেওয়া আছে হচ্ছে 132 মিটার। দেখো এই যে সবুজ কালারের পরিসীমা, ভালো করে বুঝবে, সবুজ কালারের পরিসীমা তার থেকে কালো কালারের পরিসীমার পার্থক্যটা বলে দেওয়া আছে হচ্ছে 132। তাই আমরা লিখলাম যে অতএব 2 পাই বড় হাতের আর মাইনাস 2 পাই ছোট হাতের আর, সেটা ইকুয়াল টু 132 বলে দেওয়া আছে। তাহলে এই জায়গা থেকে আমি 2 পাই যদি কমন নিই, তাহলে বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর ইকুয়াল টু 132। এই জায়গা থেকে আমরা বলতে পারি কি, যে 2 ইন্টু পাই মানে 22/7, আর এখানে বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর ইকুয়াল টু 132। তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারবো কি, বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর, এটা ইকুয়াল টু 132 গুণ 7 আর 2 গুণ 22 নিচে, 22 দিয়ে যদি এটাকে কেটে দিই 6/22 132 হয়, আর 2 দিয়ে এটাকে কাটলে হয় 3। তাহলে বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর ইকুয়াল টু 3 7 21, এটাকে 1 নম্বর দিয়ে রেখে দিলাম আমরা। আবার দেখো আমাদের কি বলেছে, আবার আমাদের বলেছে রাস্তাটির ক্ষেত্রফল কতটির অর্থ কি, যে পাই বড় হাতের আর স্কোয়ার মাইনাস পাই ছোট হাতের আর স্কোয়ার, এটা মানে 14,190, এটা ওরা বলে দিয়েছে। রাস্তার ক্ষেত্রফলের সূত্র একটু আগে কিন্তু আমি শিখিয়েছিলাম, মনে পড়ে তো?
তাই তো? তাহলে এই জায়গায় আমাদের পাই কমন নিয়ে নিলাম, বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 14,190। তাহলে এই জায়গায় আমরা বসিয়ে দিলাম, পাই রইল, পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মানে বড় হাতের আর প্লাস ছোট হাতের আর, বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর 14,190। এইবার আমরা এই সাইড দিয়ে অঙ্কটা করার চেষ্টা করি, মুছে দিই একটু এই সাইডের জিনিসগুলো। দেখো তাহলে এইবার এই 7 এই কোনাকুনি উপরে চলে যাবে, 22 ওই কোনাকুনি নিচে চলে যাবে, আর এই আর মাইনাস আর মানে হচ্ছে 21, সেটা বসিয়ে দেবো আমরা। তাহলে এই জায়গায় বসিয়ে দিচ্ছি, এই জায়গায় আগে লিখে নিই, নাহলে তোমাদের অসুবিধা হবে। আর মাইনাস আর মানে হচ্ছে 21, আর বড় হাতের আর প্লাস ছোট হাতের আর, এটা ইজ ইকুয়াল টু 14,190। দেখো এটা বসিয়েছি, আর মাইনাস আর মানে 21 বসিয়েছি, এইটা বসিয়েছি, আর ডান দিকে যেটা ছিল সেটাও কিন্তু বসিয়ে দিয়েছি। তাহলে এটাতে যদি কেটে দিই তাহলে 3 × 7 = 21 হয়। তাহলে বড় হাতের আর প্লাস ছোট হাতের আর ইজ ইকুয়াল টু 14,190 ভাগ 22 নিচে চলে গেল, 3 নিচে চলে গেল। এবার একটু কাটাকাটি করি আমরা। তাহলে 22 দিয়ে কাটবো না, 22 দিয়ে কাটলে বুঝতে পারবে তো, 11 দিয়ে কেটে দিই। 11 × 2 = 22, 11কে 11, এই জায়গা পড়ে থাকে হচ্ছে 3, 31, 11 × 2 = 22, 9 99, 9 11 99, আর 0 পড়ে থাকে। তাহলে এবার এটাকে আমরা 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে 3 × 4 = 12, 3 × 3 = 9, আর এই জায়গা পড়ে রইল 0, একটু লিখে নিই। আর প্লাস আর এটা ইজ ইকুয়াল টু 430 ভাগ 2, 2 দিয়ে কাটলে হয় 21 × 2 = 42, আর এই জায়গা থেকে 1 0, 5 × 2 = 10। তাহলে বড় হাতের আর প্লাস ছোট হাতের আর 215 পেয়েছি আমরা। আর বড় হাতের আর আর ছোট হাতের আর এইটা আমরা কত পেয়েছি, এটা কিন্তু আমরা পেয়েছি 21। আমাকে প্রশ্নে জিজ্ঞাসা করেছে যে বের করো মাঠটির ক্ষেত্রফল হবে। মাঠটি মানে কি, ভিতরের জায়গাটার ক্ষেত্রফল। তাহলে ভিতরের জায়গাটির ব্যাসার্ধ এই জায়গা কত বলেছে, ছোট হাতের আর বলেছে, কিন্তু ভিতরের জায়গাটির ব্যাসার্ধ কত বলেছে, ছোট হাতের আর। তাহলে আমার দরকার ছোট হাতের আর বের করব। এই দুটো অপনয়ন করলেই ছোট হাতের আর বেরিয়ে যাবে, আর ছোট হাতের আর যদি বেরিয়ে যায় ক্ষেত্রফলের সূত্রে পাই আর স্কোয়ার বসিয়ে দেবো, ইজিলি ক্ষেত্রফল বেরিয়ে যাবে। বোঝা গেছে কথাটা কি? তাহলে এই দুটো আমরা অপনয়ন করব। অপনয়ন করার জন্য এই জায়গাতেই লিখি, যে এর নিচেই লিখে নিই যে অতএব বড় হাতের আর প্লাস ছোট হাতের আর ইজ ইকুয়াল টু 215, বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর ইজ ইকুয়াল টু 21। তাহলে এই দুটো বিয়োগ করে দেবো। কেন বিয়োগ করে দেবো, আমার তো দরকার ছোট হাতের আর। যদি যোগ করে দিই তাহলে ছোট হাতের আর কেটে যাবে। বুদ্ধি বুদ্ধি বুদ্ধি, যদি আমি জায়গায় যোগ করে দিতাম ডাইরেক্ট তাহলে এই ছোট হাতের আর তো কেটে যেত, তাই জন্য আমি বিয়োগ করে দিলাম। তাহলে বড় হাতের আর কেটে গেল, আর এই জায়গায় হলো আমার এটা প্লাস রয়েছে, তাহলে হলো 2r, আর এই জায়গায় রইল আমার এই 215 থেকে 221 যদি চলে যায়, 1 আছে কত হলে 5 হবে, 4 হলে হাতে কিছুই থাকে না, 2 আছে কত হলে 11 হবে, 9 হলে হাতে আমার 1 থাকে, তাহলে 194। তাহলে ছোট হাতের আর ইজ ইকুয়াল টু 2 ওই দিকে গেলে হবে তো ভাগ, তো একবারে ভাগ করে দিই, 9 × 2 = 18, 1 14, 7 × 2 = 14। তাহলে ছোট হাতের আর ইজ ইকুয়াল টু 97, 97 পেয়েছি আমরা। তাহলে এবার আমাকে জিজ্ঞাসা করেছে অতএব মাঠটির ক্ষেত্রফল। আমি কিন্তু ওই সাইড দিয়ে লিখছি, একই কথা রিপিট করছি, তোমরা নিচ দিয়ে লিখবে। নিচে আমার জায়গা নেই, গরিব মানুষ, এটা ছোটো বোর্ডে করাচ্ছি, তো অসুবিধা কোন জায়গায়, তোমরা নিচ দিয়ে লিখবে, আমি সাইড দিয়ে লিখছি। তাহলে লিখবে অতএব মাঠটির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার বর্গ মিটার। পাই মানে 22/7, আর স্কোয়ার মানে 97 গুণ 97, এত বর্গ মিটার। তাহলে 97 গুণ 97 মানে 97 এর স্কোয়ার। জানো তো কীভাবে বের করতে হয় 97 এর স্কোয়ার? এটা 100 থেকে কত ছোট, 3 ছোট, আরও 3 যদি বাদ দিয়ে দিই তাহলে হয় 94। কত বাদ দিয়েছে 3, 3 এর স্কোয়ার কত হয় 9, তাহলে সেটাকে 2 ডিজিটে লিখলে হয় 09। যদি এই ট্রিকগুলো তোমাদের শিখতে হয় কমেন্টে জানাবে, আমি শিখিয়ে দেবো যে কোনো সংখ্যার স্কোয়ার দ্রুত, 10 সেকেন্ডও লাগবে না, 3-4 সেকেন্ডের মধ্যে বের করা যায়। তার জন্য কমেন্ট করতে হবে, কমেন্ট করবে তবে আমি শেখাবো। কিন্তু 97 100 থেকে কত ছোট, 3 ছোট, আরও 3 বিয়োগ করে দিলাম 94, 3 এর স্কোয়ার করলে এই এটা হচ্ছে 97 এর স্কোয়ার, 9009, তাই না? তাহলে আমি এই জায়গায় লিখলাম 22 গুণ 9409, 22 রইল 7টা, তাহলে এত বর্গমিটার। তাহলে 22 এর ঘরের নামটা এবার আমরা পড়বো, 9 22 হয় হচ্ছে 198। তাহলে এই জায়গায় তো একটা শূন্য রয়েছে, তো শূন্য রয়েছে জন্য দুটো সংখ্যা এখানে বসে গেল, 98, হাতে পড়ে থাকে 1, 4 22 88, আর 1 হয় 89, হাতে পড়ে থাকে আবার 8, 9 22 198, আর 8 যোগ করলে হয় 206। তাহলে যেটা হলো 206, ভাগ রয়েছে 7। তাহলে 7 দিয়ে যদি ভাগ করি আমরা, তাহলে 7 × 2 = 14, হাতে পড়ে থাকে আমাদের 6, 66, 7 9 63, 3 39, 5 7 35, হাতে থেকে হচ্ছে আমাদের 4, 49, তাহলে হচ্ছে 7 7 49, 8 রয়েছে, 7কে 7, 1 থেকে অবশিষ্ট, তাহলে এত বর্গ মিটার। এই গুণ ভাগ আর কি শেখাবো তোমাদের আমি, তাই বলো তো, বাচ্চাদের জিনিস একদম, এগুলো শেখানোর কোনো ব্যাপার আছে নাকি বলো তো? তাহলে এই ছিল আমাদের 12 দাগের অঙ্কটা।
খুব সহজ অঙ্ক, পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক। চেষ্টা করো, বারবার দেখো কিভাবে আমি করলাম সেটা তোমরা বারবার দরকার হলে পিছনে যাও, পিছন থেকে আবার দেখো, বোঝার চেষ্টা করো, অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসবে। খুব ভালো অঙ্ক। চলো তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার আমরা 13 দাগের অঙ্কটা করে দেখাবো। চলো সামনের দিকে এগোই। না, 13 দাগের অঙ্কটিতে একটা ছবি দিয়ে দেওয়া আছে। বলেছে একটি বৃত্তের মধ্যে একটা বর্গক্ষেত্র আছে। তাহলে এই যে বাইরের রঙিন রেখাঙ্কিত অঞ্চলটা রয়েছে, এই যে রেখাঙ্কিত অঞ্চলটা রয়েছে, এর ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে, কিন্তু এটার ক্ষেত্রফল। ওকে, দেখো তাই তো বলেছে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল হিসাব করো। বলে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি। এই যে বৃত্তটা রয়েছে, এই বৃত্তটার ব্যাসার্ধের দৈর্ঘ্য কিন্তু 7 সেমি বলে দেওয়া আছে। তাহলে আমি লিখে নিই সেটা, ব্যাসার্ধ ইকুয়াল টু 7 সেমি। ওকে, তাহলে তোমরা পারবে তো অঙ্কটা করতে? হ্যাঁ কি না বলো, পারবে তো অঙ্কটা করতে? কত সহজ অঙ্ক, দেখো কত সহজভাবে আমরা করে ফেলবো। বলেছে বৃত্তটার ব্যাসার্ধ 7 সেমি। বৃত্তের ব্যাসার্ধ যদি 7 সেমি হয়, তাহলে একটা জিনিস খেয়াল করো তো, এইটা যদি আমরা জুড়ে দিই, এরকম করে জুড়ে দিলাম, তাহলে জুড়ে দিলে পরে এই যে জিনিসটা রয়েছে এটাকে কিন্তু বৃত্তের ব্যাস বলা হয়। কি বলা হয়? ব্যাস। তাহলে এটা যদি 7 সেমি হয়, তাহলে এটাও 7 সেমি, 7 আর 7 কত হলো? 14 সেমি হলো। তাহলে আমার রেখাঙ্কিত অঞ্চল কথাটার অর্থ সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি মাঝখানের বর্গক্ষেত্রটা আমি তুলে ফেলে দিই, সম্পূর্ণ বৃত্ত থেকে মাঝখানের বর্গক্ষেত্রটা যদি আমি তুলে ফেলে দিই, তবেই তো এই চিত্রটা পড়ে থাকে, ওই জায়গাটা শুধু পড়ে থাকে। মনে করো একটা বৃত্তাকার কাগজ নিয়েছো তুমি, মাঝখানের ওই জায়গাটা কেসি দিয়ে কেস করে কেটে দিলে বাঁশের যে জায়গাটা রয়েছে ওই জায়গাটাই তো পড়ে থাকে। তাহলে ওই জায়গাটার ক্ষেত্রফল বের করবো, সম্পূর্ণ বৃত্ত থেকে বর্গক্ষেত্রকে বাদ দিতে হবে। তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রফল বের করে নিই। তাহলে অতএব বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু, আমরা কি জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, পাই আর স্কয়ার এত বর্গ সেমি। যেখানে আর মানে কত বলেছে? আর মানে কিন্তু 7 বলেছে। তাহলে পাই মানে 22/7 ইন্টু আর মানে হচ্ছে 7, তাই স্কোয়ার আছে দুবার লিখলাম, একটা কেটে গেল, 7 দিয়ে 22কে গুণ করলে হয় 154 বর্গ সেমি। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি তো বৃত্তের ক্ষেত্রফল। এবার আমার দরকার চতুর্ভুজ, মানে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল। তাহলে একটা কথা খুব ভালো করে দেখবে যে এই বর্গক্ষেত্রটির কর্ণ, ভালো করে দেখো, পেন যে জায়গাতে নড়াচ্ছি, বর্গক্ষেত্রটির কর্ণ, এটা মানে বৃত্তের ব্যাস। তাহলে সেই কথাটাই আমরা লিখব যে বর্গক্ষেত্রের কর্ণ ইকুয়াল টু বৃত্তের ব্যাস। বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি? বাহু √2, বাহু ইন্টু √2। বৃত্তের ব্যাস কত বলেছে? 14। তাহলে এই জায়গা থেকে আমরা বাহু ইকুয়াল টু বলতে পারি 14/√2, কাটাকাটি করার কোনো দরকার নেই, এত সেমি। ওকে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয়? দ্রুত বলো আগে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হয় হচ্ছে বাহু স্কয়ার। কি হয়? বাহু স্কয়ার। তাহলে এই জায়গা থেকে আমরা বের করব বাহু স্কয়ার। কেন বাহু স্কয়ার বের করলাম? ক্ষেত্রফল বের করার জন্য বাহু স্কয়ার করলাম। তাহলে বাহু স্কয়ার করলে 14 স্কয়ার 196, আর √2 স্কয়ার হচ্ছে 2, √2 গুণ √2 মানে 2, √3 ইন্টু √3 মানে 3। এই কথাটা মনে রাখবে, একই জাতীয় সংখ্যা √x ইন্টু √x করলে x হয়, কিন্তু এটা যেন মনে থাকে। তাহলে আমাদের √2 ইন্টু √2 করলে পরে হয় 2, বা √2 স্কয়ার করলে হয় 2। 2 দিয়ে যদি এটাকে কেটে দিই তাহলে হবে কত? 9 দুগুণ 18, 1 16, 8 দুগুণ 16, তাহলে 98 বর্গ সেমি, কিন্তু 98 বর্গ সেমি। তাহলে সম্পূর্ণ বৃত্ত থেকে বর্গক্ষেত্র বাদ দিয়ে দিলে তবেই তো রেখাঙ্কিত অঞ্চল পাওয়া যায়। তাহলে সেই ভাষাটাই লিখব যে অতএব রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল সম্পূর্ণ জায়গা রয়েছে কত? 154 মাইনাস রেখাঙ্কিত অঞ্চল কত রয়েছে? 98। তাহলে এই দুটো যদি বিয়োগ করে দিই, এত বর্গ সেমি কিন্তু অবশ্যই লিখো। এটা একক কখনো ভুল করবে না, একক ভুল করা মানে কিন্তু অঙ্কের সত্যানাশ হয়ে যাওয়া একদম। তাহলে 8 আছে কত হলে 14 হবে, 6 হলে হাতে থেকে আমাদের 1, 9 রেখে 10 আছে কত হলে 15 হবে, 5 হলে হাতে থেকে আমাদের কিন্তু 1 মিলে গেলে 0, তাহলে 56 বর্গ সেমি। এই হলো রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল। ক্লিয়ার হলো কথাটা? একদম সহজ কিন্তু অঙ্কটা, কোনো টাপ নেই। আমি প্রথম বৃত্তের ক্ষেত্রফল বের করে নিলাম, বৃত্তের ব্যাস মানে বর্গক্ষেত্রের কর্ণ, সেখান থেকে বর্গক্ষেত্রের বাহু বের করে নিলাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করে নিলাম, দুটো বিয়োগ করে দিলাম, সম্পূর্ণ জায়গা থেকে বর্গক্ষেত্রটা তুলে নিলাম, তাহলেই তো পড়ে থাকে রেখাঙ্কিত অঞ্চল, তাই না? তাহলে এটা তো পারবে ইজিলি। তাহলে এইভাবে একই রকম অঙ্ক রয়েছে আমাদের 13 দাগের 2 দাগ। এই 13 দাগের 2 দাগটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম,
কে করতে পারো সে কমেন্টে উত্তরটা জানিয়ে দাও, কিন্তু এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক রইলো। নেক্সট ক্লাসে আমি কিন্তু এটা তোমাদের অবশ্যই আলোচনা করব, যে নেক্সট ক্লাসে আমি জিজ্ঞাসা করব কে কে পেরেছো কে কে পারোনি, আমি সেগুলো দেখার চেষ্টা করব এবং অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ 13 দাগের 2টা কিন্তু তোমাদের হোমওয়ার্ক রইলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়তে থাকবে, শিখতে থাকবে, শেখার কোনো বিকল্প নেই। কিন্তু তুমি আজকে যে জিনিসটা শিখবে সেটা তোমার কাছ থেকে কেউ কখনো লুটপাট করে নিতে পারবে না। কিন্তু পৃথিবীর সব কিছু তোমাকে ছেড়ে চলে যাবে, একসময় মা বাবা প্রিয় মানুষ সবাই ছেড়ে চলে যাবে, জ্ঞান বুদ্ধি কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে না। জ্ঞান যত আমি দান করব তত কিন্তু এই মগজ আরও শক্তিশালী হবে। একমাত্র জ্ঞানই আমাদের সঙ্গে শেষ দিন পর্যন্ত থাকে, আর সবাই কিন্তু আমাদের ছেড়ে চলে যায়। তাই জন্য শিখতে থাকো এবং জানতে থাকো। টাটা, বাই বাই।